আলাইকুম, কি অবস্থা তোমাদের? একটু দেরি হয়ে গেল, তার জন্য খুবই দুঃখিত। আমাকে দেখতে পাচ্ছ কিনা আর শুনতে পাচ্ছ কিনা, একই সাথে বোর্ডটাও ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে জয়েন করছো হচ্ছে অধ্যায় আছে তোমাদের, সেখান থেকে 5টা অধ্যায় আমি আজকে নিয়ে আসছি। এই 5টা অধ্যায়ে হচ্ছে এটা হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস, এটা কিন্তু রেগুলার ক্লাস না, বুঝছো? তোমাদের হচ্ছে কি কি হয়েছে আমি তোমাদেরকে বলি। প্রথমে হচ্ছে তোমাদের কিন্তু হচ্ছে রেগুলার ক্লাস হইলো, তারপরে হচ্ছে রিভিশন ক্লাস হয়েছে, এখন হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস। এবং আমি তোমাদেরকে এর আগে 2-3টা ক্লাস নিয়েছি। ইতিহাসের উপরে 2টা নিয়েছি, ভূগোলের উপর বোধহয় 1টা নিয়েছি, বা সব মিলিয়ে 3টা ক্লাস নিয়েছি প্রবলেম সলভিং ক্লাস। তো প্রবলেম সলভিং ক্লাস, প্রবলেমটা তো আসলে তোমার থাকা লাগবে, তাই না? তোমার প্রবলেমটা তুমি আমাকে জানাইতে হবে কিংবা আমাদেরকে জানাইতে হবে, তখন আমরা হচ্ছে কি করব, তোমাদের প্রবলেমটাকে সলভ করে দেব। বুঝাইতে পারছে? তো তোমরা যেটা হয়, তোমরা হচ্ছে প্রবলেম খুব একটা জানাও না ক্লাসের আগে জানাইলে আমরা হচ্ছে আরো বেশি করে তোমাকে এফোর্ট দিতে পারতাম। তো ক্লাসে এসেও তোমরা কিছু প্রবলেম জানাও, সেগুলো সলভ করে দেওয়ার ট্রাই করি। একই সাথে যেটা করেছি আমি 3টা ক্লাসে, সেখানে হচ্ছে যে তোমাদের তো প্রবলেম ফেস কখন করবা, যখন তুমি পরীক্ষা দিতে যাবা, হয়তো এমসিকিউ সলভ করতে যাবা কিংবা সিকিউ বা এসকিউ সলভ করতে যাবা, তখন তুমি প্রবলেম ফেস করবা। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমি হচ্ছে প্রশ্ন তৈরি করে নিয়ে আসি, যে প্রশ্নগুলো থেকে তোমাদের হচ্ছে আমরা কি করি, এই তোমাদের টেস্ট করা ট্রাই করি আর কি, বুঝছো? আচ্ছা, একই সাথে হচ্ছে তোমরা জানো যে আমাদের মডেল টেস্ট চলছে। তোমাদের যে ক্লাসেই আছো, 6 এর যেই ক্লাসে আছে সব মিলাইয়া প্রত্যেকেরই হচ্ছে পরীক্ষা কিন্তু সামনে। কারো হচ্ছে 6, 7, 8 যারা আছে তাদের পরীক্ষাও সামনে। তোমাদের মধ্যে যারা 9 এ আছে তাদের ফাইনাল পরীক্ষা সামনে, আর যারা ট্রেনে আছো ওই যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের ফাইনাল পরীক্ষা তো হতে একটু দেরি হবে, আর সামনে নির্বাচন সব মিলাই কিন্তু প্রিপারেশনটা নিতে হচ্ছে তোমাদেরকে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্লাসের জন্যই কিন্তু কি নিচ্ছি, মডেল টেস্ট নিচ্ছি। বুঝতে পারছো? এবং স্পেসিফিকলি এখানে তোমরা যারা আছো ক্লাস 9 এ যারা আছো তাদের হচ্ছে পরীক্ষা শীঘ্রই, তোমরা হয়তো অ্যানাউন্স পেয়েছো কিনা আমি জানি না, না পেয়ে থাকলে আজকালের মধ্যে অ্যানাউন্সটা তোমরা পাবা। বুঝতে পারছো? এবং তোমাদের হচ্ছে মডেল টেস্ট হবে। মডেল টেস্ট প্রশ্নের প্যাটার্নটা আমি তোমাদের একটু বলে দেই, তোমরা চাইলে হচ্ছে এটা নোট করতে পারো কি কি প্রশ্ন হবে আর কি, বুঝছো? প্রথম হচ্ছে এমসিকিউ হচ্ছে 40টা, এমসিকিউ 40টা প্রশ্ন থাকবে, যেখানে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে তুমি 1 মার্ক করে পাবা। বুঝতে পারছো? 40টা প্রশ্ন 40 মার্কস তুমি পাবা। এবং এখানে হচ্ছে তোমাদের ইতিপূর্বে যে বোর্ড প্রশ্নগুলো আছে, বুঝতে পারছো, গত 5 বছরের বোর্ড প্রশ্নগুলো তোমরা যদি পড়ো 100% তোমরা কমন কিন্তু পেয়ে যাবে ওখান থেকে। বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে যেহেতু অনেকের সিলেবাস একটু এদিক সেদিক হবে, তো এর জন্য সবচেয়ে সেফ হচ্ছে তোমার জন্য, আমি আগে বলে দিচ্ছি, তোমরা হচ্ছে এই গত 4 থেকে 5 বছরের বোর্ড প্রশ্নগুলো পড়ে নিবা, ওখান থেকে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে এমসিকিউ গেল হচ্ছে তোমার 40 মার্কের। ঠিক আছে? তারপরে তুমি আসো এসকিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন, ওখানে হচ্ছে তোমার 20 মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন হবে এবং 10টা প্রশ্ন হবে। বুঝছো? 10টা প্রশ্ন তোমাকে আনসার করতে হবে। প্রশ্ন যদিও বেশি থাকবে, হয়তো 15-16টা এরকম প্রশ্ন থাকতে পারে, ওখান থেকে তোমাকে 10টা প্রশ্নের আনসার করতে হবে। 2 নাম্বার হচ্ছে প্রত্যেকটা প্রশ্নে এসকিউ যেটা, ওখানে তুমি কত 2 করে মার্কস পাবা। বুঝতে পারছো? এইটা হচ্ছে ওই যে সৃজনশীল প্রশ্নে ক খ থাকে না, খ এর মধ্যে তোমরা যেভাবে লেখো 2 মার্কসের জন্য, ওই রকম আর কি সংক্ষিপ্ত প্রশ্নটা। 3 নম্বরে হচ্ছে তার মানে এমসিকিউ 40 মার্ক, আর এসকিউ বা শর্ট প্রশ্ন যেটা, সেখানে তুমি 20 মার্কের প্রশ্ন দিবা, 20 মার্কের পরীক্ষা দিবা, অর্থাৎ 10টা প্রশ্ন লিখবা, 10টা প্রশ্ন, প্রতিটা প্রশ্ন তুমি 2 করে মার্কস পাবা। তারপরে 3 নম্বরে হচ্ছে এমসিকিউ। এমসিকিউ প্রশ্ন হচ্ছে 4টা প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাকে। এমসিকিউ না, সিকিউ মানে সৃজনশীল আর কি, ভুলাই ফেলতেছি। সৃজনশীল হচ্ছে 4টা প্রশ্নের উত্তর তোমার লিখতে হবে। 4টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নে তুমি কত করে মার্কস পাবা, 10 করে। বুঝতে পারছো? সেই 4×10 = 40, এবং ওখানে সৃজনশীলে হয়তো 7-8টা প্রশ্ন এরকম থাকতে পারে। ওখান থেকে তুমি যে কোনো ভালো করে একটা প্রশ্ন লিখতে পারবা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমাদের 9 এ তোমরা যারা আছো তাদের এই পরীক্ষা। ঠিক আছে? আর আবার হচ্ছে যারা 10 এ যারা আছো, যারা সামনে এসএসসি পরীক্ষা দেবা, তোমাদের জন্য তোমাদের যে 26 এর শর্ট সিলেবাস আছে সেই অনুযায়ী পরীক্ষা হবে। হ্যাঁ, তো সেই তোমাদের যে মানবন্ধ যেটা দেওয়া আছে ওই অনুযায়ী পরীক্ষা হবে আর কি। ঠিক আছে? তাহলে চলো আমরা চলে যাই, 3 জনে এখনো আছে,
কাহিনীকে আজকে অনেক কম স্টুডেন্ট, 3 জনে আছো। হ্যাঁ আচ্ছা, আমি এখানের মধ্যে 9 এর কেউ কেউ আছো। আচ্ছা, সামিরা, মীরা এবং লাইবা, তোমরা 3 জনেই হচ্ছে 10 এর বা 26 এর এই এসএসসি পরীক্ষার্থী, তাই তো? ওকে, সামিরা হচ্ছে 9 এর। তাহলে সামিরা, কি বুঝতে পারছো তোমার পরীক্ষা কিভাবে হবে, কিভাবে প্রিপারেশন নিবা? ঠিক আছে, আচ্ছা ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি দ্রুত। তোমাদের অনেকেই ভূগোল দেখে হয়তো ক্লাসে জয়েন করে না, এরকম কিনা আমি একটু গ্রুপগুলোতে একটু মেসেজ দিয়ে দিই সবাইকে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাব ডিরেক্টলি প্রশ্ন এবং উত্তরে। হ্যাঁ, এবং সেখানে দেখো আমরা যেটা দেখছি, আচ্ছা চলো, আমি হচ্ছে সর্বোচ্চ বলে দিয়েছি। এখন যাদের আসলে প্রয়োজন আছে তারা হচ্ছে জয়েন করবে, না করলে সমস্যা নেই। আমরা 3 জন আছি, 3 জনই পড়ি। তোমরা যদি একজনও থাকো তাতেও আমার কোনো সমস্যা নেই, কারণ একজনকে পড়াইতে পারলেও আমার হচ্ছে পড়ানোটা হবে এবং আমি হচ্ছে বেটার ফিল করবো আর কি। ঠিক আছে, আচ্ছা এখন আমি যে সিস্টেমে, তোমরা প্রথম প্রশ্নটা আমি তোমাদেরকে দেখাই। দেখো এখানে হচ্ছে প্রথম পৌরনীতি প্রথম অধ্যায়, যেটা 5টা অধ্যায়, বুঝছো? পৌরনীতির প্রথম যে 5টা অধ্যায় আছে সেখান থেকে আজকে আমরা করতেছি। আমরা নেক্সট আরেকটা ক্লাস করব, সেখানে হচ্ছে বাকি যে 5টা অধ্যায় থাকবে সেগুলো কভার করে ফেলবো। মডেল টেস্ট বলে দিছি। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে দেখো আমি কিভাবে করছি। প্রথমত হচ্ছে একটা এমসিকিউ এখানে নিয়ে আসছি, ঠিক আছে? এমসিকিউ এর পরে অপশন গুলো আছে এবং সেখানে হচ্ছে সঠিক উত্তরটা আছে। আমি তোমাদেরকে সঠিক উত্তরটা প্রথমে বলে দিব না, বুঝছো? প্রথমে হচ্ছে এইটুকু তোমাদেরকে দেখাবো, এইভাবে দেখাবো। তোমরা আগে যারা ক্লাস করতে নিশ্চয়ই জানো, এখান থেকে তোমরা সবাই আনসার করবে যে এটা কোনটা রাইট আনসার। তারপরে হচ্ছে আমরা সঠিক উত্তরটা দেখব, তারপরে এই সঠিক উত্তরের শর্ট একটা ব্যাখ্যা আমরা এখানে বলে দিব তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের প্রশ্নের প্যাটার্ন, ঠিক আছে? তো প্রতি অধ্যায় থেকে আমরা 10টা করে এমসিকিউ নিয়েছি, যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? এবং দেখা যাবে তুমি এই 10টা প্রশ্নের উত্তর সলভ করতে গিয়ে আরো 5-6টা প্রশ্ন বের হয়ে যাবে। একই সাথে হচ্ছে কোর যে টপিকগুলা, অর্থাৎ যেই টপিকটা জানলে তোমার আদার্স আশপাশের অনেকগুলো টপিক তুমি জানতে পারবা, এইরকমই 10টা প্রশ্ন বাছাই করে নিয়ে আসছে এখানে, ঠিক আছে? প্রথম প্রশ্ন দেখো যে পৌরনীতির ইংরেজি রূপ হচ্ছে পলিটিক্স, সিভিক্স, সোসিওলজি, ইকোনমিক্স। কোনটা উত্তর? সিভিক্স দেওয়া আছে, ব্যাখ্যাটা দেওয়া আছে। দেখো যে পৌরনীতির সিভিক্স নাগরিক সমাজ রাষ্ট্র সম্পর্কিত বিষয় পড়ায়, ঠিক আছে? আচ্ছা, আরো যদি তোমরা ইনডেপথে যাও তাহলে কি আছে যে সিভিক্স যে শব্দটা, এটার কিন্তু একটা আদি শব্দ আছে, বুঝতে পারছো? এটা কোথা থেকে আসছে? সিভিক থেকে আসছে, যেখানে আসলে এই এসটা থাকে না। এবং এই সিভিক শব্দটা যদি তোমরা পড়ো, সেটা হচ্ছে কি একটা গ্রিক শব্দ, ঠিক আছে? এবং সিভিক থেকে সিভিক্স এবং সিভিটাস থেকে কিন্তু মূলত এই পৌরনীতিটা আসছিল আর কি, ঠিক আছে? তো এই প্রশ্নে আমাদের এটা নাই, তারপর আমি একটু বলে দিলাম, ঠিক আছে? আমি এখন আসবো 2 নাম্বার প্রশ্নে, যেটা তোমাদেরকে উত্তর করতে হবে। 2 নম্বর প্রশ্ন দেখো যে নিচের কোনটি পৌরনীতির মূল উদ্দেশ্য? এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি পৌরনীতির মূল উদ্দেশ্য? ক নাম্বার অপশন হচ্ছে অর্থনীতির ত্বরান্বিতকরণ। খ নাম্বার অপশন হচ্ছে নাগরিককে তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করা। 3 নাম্বার অপশন হচ্ছে সামরিক শক্তি বাড়ানো। ঘ নাম্বার উত্তর হচ্ছে প্রযুক্তি, গ নাম্বার বা 4 নাম্বার অপশন হচ্ছে প্রযুক্তি উন্নয়ন করা। বলতো এটার সঠিক উত্তর কোনটা হবে, কিংবা পৌরনীতির মূল উদ্দেশ্য আসলে কি?
বলো। ওকে, আরাবি লাইবা বলছে খ, সামিরাও বলছে খ। আচ্ছা, আর তাবাসুম, তাবাসুম কে আছো? ও লিভ নিয়ে নিছে। খ তোমরা দুজনে বললা খ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সঠিক মানে নাগরিককে তার অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করে, এক্স্যাক্টলি এটাই হচ্ছে সঠিক উত্তর। আমরা দেখে নেই। হ্যাঁ, সঠিক উত্তরটা হচ্ছে এখানে। হ্যাঁ, নাগরিককে তার অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করা হচ্ছে পৌরনীতির মূল উদ্দেশ্য। ব্যাখ্যাটা দেওয়া আছে, আমি তারপর এটা দরকার নাই, তারপর বললেন সহজ আছে ব্যাপারটা। যে পৌরনীতি নাগরিকদের নৈতিক, সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব সম্পর্কে শিক্ষা দেয়, যাতে তারা দায়িত্বশীল নাগরিক হতে পারে। বুঝতে পারছো? এবং তোমরা অনেক ছোট, তারপরও ছোট বলতে বাচ্চা বলতেছে না, মানে তোমরা হচ্ছে ধরো এই যে একজন, তোমরা তো হচ্ছে এখনো তোমাদের সবার বয়স হতো 18 হয় নাই, 17, 16 এরকম হবে আর কি, বা 18 হতে কারো কারো হয়ে যেতে পারে, তাই না? তো সেক্ষেত্রে এই যে সাংবিধানিক ভাবে তুমি হচ্ছে নাগরিক হয়ে গেছো কিংবা নাগরিক হবা ওই পর্যায়ে আসছো আর কি, আমি এটা বোঝাতে যাচ্ছি। তো সেক্ষেত্রে একজন পৌরনীতির স্টুডেন্ট হিসাবে কিংবা রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্ট হিসাবে তোমার কিন্তু হচ্ছে অনেক দায়িত্ব কিন্তু এই জায়গাতে আছে। বুঝতে পারছো? যেমন রিসেন্টলি অনেক সমস্যা কিন্তু হচ্ছে বাংলাদেশে এই আজকালের মধ্যে। বুঝতে পারছো? আমরা সবাই যখন অফিসে আসি আমরা অনেক আতঙ্কে আসছি, কারণ হচ্ছে কি হচ্ছে যে এই বাংলাদেশের কিছু নাগরিক কি করতেছে, যে ঝালাও পোড়াও করতেছে, গাড়ি পোড়ায় দিচ্ছে, এবং হচ্ছে আরো কিছু মানুষ আছে যাদেরকে প্রতিহত করতেছে। বুঝাইতে পারছি? এখন তুমি একজন সচেতন নাগরিক হিসাবে কোনটা তোমার দায়িত্ব, কোনটা তোমার কর্তব্য, এই সিচুয়েশনে, বাংলাদেশের যে রানিং সিচুয়েশন কিংবা সামনে যে দিনগুলো আসবে, অতীতে যে দিনগুলো ছিল, এই সিচুয়েশনে এটা কিন্তু শুধু বইতে পড়ার জন্য না, একজন নাগরিক হিসাবে এখানে তোমারও কিন্তু কি আছে, কন্ট্রিবিউশন করার সুযোগ আছে। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটাই শেখায় যে কোনটা তুমি করবা, কোনটা তুমি করবা না, এরকম সিচুয়েশনে রাষ্ট্রের প্রয়োজনে তুমি কি করবা কি করবা না, এই সবকিছুই কি নাগরিকতা বিষয়গুলো আমাদেরকে পরিণতি শিক্ষা দেয়। ক্লিয়ার? আচ্ছা, অনুজ আসছে দেখছি, কিন্তু অনেক দেরি করে আসছে আর কি। আচ্ছা, আর মীরা তো আছো। আচ্ছা, অনুজ হচ্ছে এটা হচ্ছে তোমার পৌরনীতির প্রবলেম সলভিং ক্লাস। যদিও আজকে হচ্ছে তোমার ভূগোল হওয়ার কথা ছিল, কিন্তু ভূগোলে এর আগেও ক্লাস হয়েছে, আমি ইচ্ছা করে নিলাম আর কি, যে পৌরনীতি তোমার ক্লাস কম হচ্ছে এজন্য আমি এটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে? যদি পৌরনীতি তোমাদের ক্লাসের প্রয়োজন হয় তোমরা নিশ্চয়ই জানাবা, আমি তোমাদেরকে আরো তো প্রবলেম সলভিং ক্লাস হবে ওখানে নিয়ে নেবো, কোনো টেনশনের কারণ নেই। ঠিক আছে? চলো আমরা তাহলে আরো সামনে যাই। 3 নাম্বার প্রশ্নে আমরা দেখব যে নাগরিকত্বের কোনটি একটি মৌলিক অধিকার? একটা হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করা বা ভোটাধিকার, 2 নাম্বার হচ্ছে শুধু কর প্রদান করা, 3 নাম্বার হচ্ছে বাধ্যতামূলক সামরিক সেবা, 4 নাম্বার হচ্ছে নৈতিক বাধ্যবাধকতা। ঠিক আছে? অর্থাৎ কোনটা তোমার অধিকার? আমরা তো একটু আগে দেখলাম যে নাগরিক হিসাবে তোমার আমার বা আমাদের কর্তব্য কি, এখন আমরা দেখতেছি যে নাগরিক হিসাবে আমার অধিকারটা আসলে কি। অধিকারটা হচ্ছে আমি পাবো, আর কর্তব্যটা কি, যে আমি দিব। বুঝতে পারছো? তো এখন এখানে কোনটা সঠিক উত্তর হবে বলো তো? ওকে, লাইবা বললো খ মানে ভোটাধিকার। আচ্ছা, বাকিরা? সামিরা বলো। আচ্ছা, আর হচ্ছে আমি দেখি কারা কারা আছে। সামিরা, মীরা, লাইভা আছে। বাকিরা বলো, বাকিরা বলতে পারবা? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে প্রশ্নটা দেখে নেই। শুধু লাইভা বলছিল ভোটাধিকার, এটাই হওয়ার কথা, যে ভোটাধিকার প্রয়োগ করা। বুঝতে পারছো? যে আমি যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারি, অর্থাৎ ভোট প্রদান করতে পারি। এবং বাংলাদেশের দীর্ঘদিনের, সামিরাও সঠিক উত্তর দিয়েছো, ঠিক আছে, থ্যাংক ইউ। বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যা ছিল এইটা, যে আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারতাম না। অর্থাৎ আমার গণতন্ত্র যে আমরা পড়ছি, গণতন্ত্র হচ্ছে আমার শাসক আমি নির্বাচন করব, যে আমি ভোট প্রয়োগ করব, ভোটাধিকারের মাধ্যমে আমি সেটা করব। বুঝতে পারছো? তোমরা তো হয়তো এখনো ভোটার হও নাই, কিংবা হয়তো নতুন হয়েছে কিংবা সামনে হবা। আমি হচ্ছে গত কটা 2টা নির্বাচনের সময় আমি 18তে প্রথম ভোটার হই, 2400 ভোট ছিল, 2400 তো আমি ভোট কেন্দ্রে যাই নাই,
আর 18-তে হচ্ছে গিয়েছিলাম এবং হচ্ছে মনে হয়েছিল যে এই দেশে আর কখনো ভোটাধিকার প্রয়োগ করা যাবে না। তাহলে এই যে আমার যে কোনো সরকারই হোক না কেন, আমার প্রথম অন্যতম অধিকার হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করা, ঠিক আছে? তো এই অধিকার যদি কোনো সরকার হচ্ছে আমার হরণ করে নেয়, সেই সরকার কি হবে? অটোমেটিকলি জনগণ সেই সরকারের বিরুদ্ধে চলে যাবে, যেটা আমরা গত কিছুদিন আগেই দেখেছি বা গত বছর দেখেছিলাম, ঠিক আছে? তাহলে এই ভোটাধিকার প্রয়োগ করা কি আমার মৌলিক অধিকার, ঠিক আছে? ব্যাখ্যাটা দেখো যে ভোটাধিকার হলো নাগরিকের রাজনৈতিক অংশগ্রহণের মৌলিক অধিকার। সরকার পছন্দ ও পরিবর্তনের ভূমিকা রাখে আমার এই ভোটাধিকারের ক্ষেত্রে, ঠিক আছে? তুমি 4 নাম্বার প্রশ্নে আসো যে নিম্নের কোনটি নাগরিকের দায়িত্ব হিসেবে বিবেচিত হবে? একটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, এটা তো কখনোই হইতে পারে না, রাষ্ট্রের কোনো নাগরিকের দায়িত্ব হইতে পারে না। 2 নাম্বার হচ্ছে আইন মেনে চলা, এটা হইতে পারে। 3 নাম্বার হচ্ছে অপরের ব্যক্তিগত তথ্য প্রকাশ করা, এটাও তো হইতে পারবে না। 4 নাম্বার হচ্ছে নিরন্তর অবাধে প্রতিবাদ সহিংসতা করা, ঠিক আছে? তাহলে এই যে এমসিকিউ প্রশ্নের উত্তর যখন তোমরা সলভ করতে যাবা, দেখছো যে আমি এটা উত্তর অপশন পড়ার সাথে সাথে বলে দিছি যে এটা হইতে পারে না, তাই না? যে ষড়যন্ত্র, একজন নাগরিক তো কখনোই ষড়যন্ত্র করতে পারবে না, তাই না? তাহলে এটা হবে না। আইন মেনে চলা, হ্যাঁ এটা হইতে পারে। আরেকটা আছে ব্যক্তিগত তথ্য প্রকাশ করা, না এটাও তো হওয়ার কথা না। 4 নাম্বার হচ্ছে নিরন্তর অবাধে প্রতিবাদ সংযুক্ত করা। তাহলে এটা এবং এটা, এই দুইটার মধ্যে আমরা কনফিউশন। এখন কোনটা হবে বলো তো? হ্যাঁ, লাইবা বললো খ এর কথা, ওকে, আর সামিরাও বললো ক। সামিরা কোনটা বলছিল? ক আগে মনে হয় বলছিল না? আচ্ছা, তাহলে দেখি আমরা সঠিক উত্তর কি। মনে হয় লাইবারটা হইছে আইন মেনে চলা। এক্স্যাক্টলি, আইন মেনে চলতে হবে রাষ্ট্র নাগরিক হিসেবে, ঠিক আছে? আচ্ছা, আইন মেনে চলা নাগরিকের মৌলিক দায়িত্ব। শান্তি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে আইন মেনে চলা, ঠিক আছে? তুমি 5 নাম্বার প্রশ্নে আসো, এসে দেখো যে পৌরনীতি পড়লে শিক্ষার্থীরা প্রধানত কি শিখে? করণীয় ব্যবসায় কৌশল, নাগরিক দায়িত্ব, অধিকার ও রাষ্ট্রের কর্ম প্রণালী, কৃষি প্রযুক্তি, রসায়ন বিষয়ক সূত্র। এটা তো একবারে সহজই হওয়ার কথা, তোমরা বলে দাও। এক্স্যাক্টলি, সামিরা বলছে ক, লাইবা বলছে ক। আচ্ছা, মীরা কি আছো? মীরা, মীরা কথা বলছো না? হ্যালো মীরা। আচ্ছা ঠিক আছে, চলো আমরা সামনে যাই। তাহলে এটা বুঝতে পারলাম, হ্যাঁ, যে আমাদের ব্যবসায়ীটা শিখাইবি না, ঠিক আছে? ক নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। হ্যাঁ, ব্যাখ্যাটা দেওয়া আছে, আমি ব্যাখ্যাটা পড়ছি না এখানে, ঠিক আছে? তুমি 6 নাম্বার প্রশ্নে আসো যে নাগরিকত্ব কোথা থেকে আসে, মানে নাগরিকত্ব যেটা, এটার উৎস আসলে কি? বুঝতে পারছো? কোথায় থেকে আসে মানে উৎস, এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে। প্রথমত ব্যক্তিগত ইচ্ছা মাত্র, আইন ও রাষ্ট্রীয় বিধান থেকে আসে, পরিবেশে, জীব বৈচিত্র্য থেকে আসে, শুধুমাত্র ধর্ম থেকে আসে। এটা একটু কনফিউজিং উত্তর, তারপরে দেখি প্রশ্ন দেখি তোমরা বলতে পারো কিনা। ওকে, সামিরা বলছে খ, মানে ব্যক্তিগত ইচ্ছা, হ্যাঁ হইতে পারে। দেখি তারপরে লাইবা বলছে খ, ও না, তোমরা দুজনেই খ বলছো, আইন ও রাষ্ট্রীয় বিধান। সামিরাও বলছে, ওকে, লাইবা বলছে। আমরা দেখি সঠিক উত্তরটা কি, হয়তো আচ্ছা এটাই হইতে পারে, আইন ও রাষ্ট্রীয় বিধান থেকে আসে। প্রত্যেকটা রাষ্ট্রের নিজস্ব কি আছে? আইন আছে, যে তুমি কিভাবে নাগরিকত্ব লাভ করতে পারো। বুঝাইতে পারছি? আচ্ছা, যেমন ধরো ইউএসএ তে একটা আইন ছিল যে হচ্ছে কি, ওই দেশে যদি অন্য দেশের কোনো শিশু জন্মগ্রহণ করে, তাহলে সে কি অটোমেটিকলি তোমার কি হয়ে যায়? নাগরিক হয়ে যায়। বুঝতে পারছো? দুইটা নীতি ছিল, জন্মস্থান নীতি এবং জন্মগত নীতি আর কি, ঠিক আছে? তো জন্মগত যারা বংশ পরম্পরায় ওই দেশের নাগরিক, এটা। আর এটা হচ্ছে জন্মস্থান নীতি, হ্যাঁ, যে তুমি এই দেশের মানুষ ওইখানে যায় যদি সন্তান জন্মগ্রহণ করায়, তাহলে সেই সন্তান কি হয়ে যায়? নাগরিক হয়ে যায়, ঠিক আছে? কিন্তু রিসেন্টলি বোধহয় এটা উঠায় দিছে আর কি ট্রাম্পে, বা ওদের আইন পরিবর্তন করছে। তার মানে হচ্ছে নাগরিকত্বের সাথে আইনের সম্পর্ক। আইন যখন পরিবর্তন হয়ে যায়, নাগরিকত্ব কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। তুমি কিভাবে নাগরিকত্ব পাবা কিংবা পাবা না, বুঝাইতে পারছি? তাহলে এই নাগরিকত্বের উৎস হচ্ছে আইন, ঠিক আছে? আচ্ছা, তারপরে তুমি আসো 7 নম্বর প্রশ্ন হচ্ছে নাগরিক ও রাষ্ট্রের সম্পর্ক সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে কোনটি? একটা হচ্ছে দাসত্ব, এটা তো হইতেই পারে না। 2 নম্বর হচ্ছে পারিবারিক অধিকার, পারস্পরিক অধিকার ও দায়িত্ব, হ্যাঁ এটা হইতে পারে।
তারপরে হচ্ছে সম্পূর্ণ বিচ্ছিন্নতা, এটাও হইতে পারে না। একপাক্ষীয় নির্ভরতা, তাহলে কোনটা হবে বলো? এটা তো সহজই ছিল। হ্যাঁ ক, সামিরা বলছে ক, ওকে লাইবাও বলছে ক। হ্যাঁ এটাই হওয়ার কথা, বাকিগুলো তো হওয়ার কথা না। যে পারস্পরিক অধিকার ও দায়িত্বের মাধ্যমে, ঠিক আছে। অর্থাৎ রাষ্ট্রকেও কি করতে হবে, বেশ কিছু দায়িত্ব পালন করতে হবে, এবং রাষ্ট্রেরও কিছু অধিকার আছে আমার তোমার বা আমাদের কাছে বা নাগরিকদের কাছে। বুঝাইতে পারছে? রাষ্ট্র হচ্ছে কি আমাদের কাছে প্রত্যাশা করবে যে সে আমি তার আইন মেনে চলবো, আমি হচ্ছে তাকে ট্যাক্স দিব, কর দিব, বা রাষ্ট্রকে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করতে আমি তাকে কি করব, হেল্প করব। একই সাথে হচ্ছে আমি আমি আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, শিক্ষা জীবন, রাজনৈতিক জীবন, ঠিক আছে, সামাজিক জীবন, সবকিছু যেন সুশৃঙ্খল ভাবে আমার ইচ্ছা মতো পরিচালনা করতে পারি, সেই সুযোগ আমাকে কি দেবে, রাষ্ট্র দিবে। এর জন্য কি লাগবে তাহলে, রাষ্ট্র ভার্সেস ব্যক্তি পারস্পরিক কি লাগবে, একটা সমঝোতা লাগবে, ঠিক আছে। এই সমঝোতা অধিকার এবং দায়িত্বের মাধ্যমে আসবে। রাষ্ট্র যদি তার জায়গা থেকে ঠিকঠাক মতো দায়িত্ব পালন করে তাহলে সে অধিকারগুলো পাবে। একই সাথে আমি বা আমরা আমরা নাগরিকরাও যদি আমাদের দায়িত্বগুলো ঠিকঠাক মতো পালন করি তাহলে কি পাবো, আমরা অধিকারগুলো পেয়ে যাবো, ঠিক আছে। এইভাবে পারস্পরিকতা তৈরি হয়। ওকে, 8 নাম্বার প্রশ্নে আসো, যে নাগরিকতা হারানোর উপসর্গ বা নাগরিকত্ব হারানোর কারণ হিসাবে কোনটি সঙ্গত? দেশের বাইরে ভ্রমণ করা, এটা তো হইতে পারে না, কারণ দেশের বাইরে গেলে তো আমি নাগরিকত্ব যাওয়ার কথা না। অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে নিজেদের নাগরিকত্ব পরিত্যাগ করা, হ্যাঁ এটা হইতে পারে যদি আইন তাই বলে, বলা আছে। তারপরে হচ্ছে দেখো, যে কোনো রাজনৈতিক দলে যোগদানের ফলে, এটা হইতে পারে না ভোট না দেওয়ার কারণে। তাহলে এখানে সহজ, আমি বলেই দিছি। তারপরে তোমরা বলো যে কোনটা কোনটা করলে আমার নাগরিকত্ব বাতিল হইতে পারে বা নাগরিকত্ব চলে যেতে পারে, বলো তো কোনটা হইতে পারে? ওকে সামিরা ক, হ্যাঁ যে আমার হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলো কারণ নাগরিকত্ব জানা সাধারণত যে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে যদি আমি এই দেশের নাগরিকত্ব পরিত্যাগ করি তাহলে কি হয়ে যায়, আমার নাগরিকত্ব বাতিল হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, বলছে যে কিছু দেশে দ্বৈত নাগরিকত্ব অনুমোদিত না হলে অন্য দেশের নাগরিকত্ব, মানে এটা হচ্ছে ডিপেন্ড করে আর কি, বুঝতে পারছো। কিছু কিছু দেশ আছে যে তারা দ্বৈত নাগরিকত্ব, যেমন ধরো তুমি বাংলাদেশের নাগরিক হইতে পারবা, একই সাথে ইউএস এর নাগরিক হইতে পারবা বা ইউকে নাগরিক হইতে পারবা। এরকম যদি দ্বৈত নাগরিকত্ব এলাও করে ওই দেশের সংবিধান, তাহলে হচ্ছে কি সেটা যাবে না। কিন্তু যদি এলাও না করে, যে তুমি যখন অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করবা সাথে সাথে তোমার কি হবে, এই দেশের নাগরিকত্ব বাতিল হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এইটার জন্যই বলা আছে যে যদি আইন তাই বলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি 9 নাম্বার প্রশ্ন দেখো, যে পৌরনীতির শিক্ষার কোন ক্ষমতা বা দক্ষতা বাড়ে প্রধানত? হ্যাঁ, যে পৌরনীতির শিক্ষায় যে মানুষের কোন ধরনের ক্ষমতাটা বাড়ে, একটা হচ্ছে বোলার স্কেটিং দক্ষতা, এটা তো হইতেই পারে না। সমালোচনামূলক চিন্তা ও বিতর্কের ক্ষমতা, এটা হইতে পারে। আধুনিক কুকিং টেকনিক, এটা তো হইতে পারে না। জ্ঞানের প্রতিভা, এটাও হইতে পারে, ঠিক আছে। এখানে প্রশ্নগুলো একদমই সহজই আর কি, বুঝতে পারছো। কারণ হচ্ছে বাকি যে অপশন গুলো এগুলো এমনিই হবে না, দেখলেই বোঝা যায়, ঠিক আছে। এগুলো প্রাসঙ্গিক না, এই কারণে একটাই প্রাসঙ্গিক থাকে, এটা সহজ আর কি, ঠিক আছে। হ্যাঁ তোমাদের দুজনেরটাই হয়েছে, সামিরারটাও হয়েছে, তারপরে লাইবারটাও হয়েছে। 2 নাম্বারটাই হবে যে সমালোচনামূলক চিন্তা ও বিতর্কের ক্ষমতা মানুষের বাড়ে, ঠিক আছে। তুমি একজন পৌরনীতির শিক্ষার্থী হিসাবে তুমি যখন সরকারে কোনো ভুল করবে, সমাজে ভুল করে, মানুষে ভুল করবে, তুমি সেটাকে কি, তুমি হচ্ছে কোনো সহিংস্র না হয়ে কি করতে পারবা, শান্তিপূর্ণভাবে যৌক্তিকভাবে সেটার প্রতিবাদ করতে পারবা, ঠিক আছে। চিন্তামূলক কি করতে পারো, ঠিক আছে। আচ্ছা, 10 নাম্বার এবং এই অধ্যায়ের বা প্রথম অধ্যায়ের লাস্ট প্রশ্ন হচ্ছে কি, যে নিচের কোনটি একটি দায়িত্ব নয়? একটা হচ্ছে কর প্রদান করা, এটা তো হইতে পারে না, অবশ্যই আমাদের কর প্রদান করার দায়িত্ব কোন। 2 নম্বর হচ্ছে পরিবেশ রক্ষা করা, এটাও তো হইতে পারে না। কথা হচ্ছে দায়িত্ব নয়, বুঝতে পারছো, কিন্তু এগুলো হচ্ছে আমাদের দায়িত্ব, সবগুলোই আমার দায়িত্ব। অন্যের মৌলিক অধিকার লঙ্ঘন করা, এটা তো হইতে পারে না, অন্যের মৌলিক অধিকার কি আমি লঙ্ঘন করতে পারি না, ঠিক আছে।
আইন শৃঙ্খলা রক্ষা করতে সাহায্য করা। তাহলে এই যে গ নাম্বার, এটা আমার অবশ্যই মান্য করতে হবে, এটা আমার মান্য করতে হবে, ক নাম্বারটা মান্য করতে হবে। তাহলে গ নাম্বার যেটা আছে যে এইটা অন্যের মৌলিক অধিকার লঙ্ঘন করা যাবে না, এটা আমার কখনো কি করা উচিত না। দ্যাটস ওয়াই এটাই হইতে পারে, এটা সঠিক উত্তর। ঠিক আছে, ওকে, তোমরা ওইটাই বলতেছো। কি বলতেছো? ক তো হবে না, গ, গ হওয়ার কথা। কি বলতেছো না কি? গ, হ্যাঁ লাইবা বলছে গ, ওটাই হবে। আমরা দেখি সঠিক উত্তরটা, দেখেন এখানে লেখা আছে যে অন্যের মৌলিক অধিকার লঙ্ঘন করা যাবে না, মানে এটা আমাদের দায়িত্ব নয়, বাকিগুলা কি আমাদের দায়িত্ব আছে। ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে প্রথম অধ্যায়টা শেষ করলাম, এরকম হচ্ছে আমরা 5টা অধ্যায় শেষ করব। তার মানে 5টা অধ্যায়ে 5×50টা প্রশ্ন আমরা এখান থেকে আলোচনা করব তোমাদের, আমরা একসাথে ক্লাসে। এরপর হচ্ছে কিছু সিকিউ আছে, কিছু এমসিকিউ আছে, এগুলো তোমাদেরকে আমরা দিয়ে দিব। ঠিক আছে, এরকম আগামী সামনে, বুঝতে পারতেছো সবাই? হ্যালো সামিরা, লাইবা, তোমরা কি ঠিক মতো বুঝতে পারতেছো? ঠিক আছে, ওকে, ঠিক আছে। চলো তাহলে, তোমাদের যদি বোরিং লাগে তা আমাকে একটু জানাইও, কোনো সমস্যা নেই। আর তোমাদের তো বোরিং লাগার কথা না, কারণ হচ্ছে আমি ক্লাস নিচ্ছি, আমার যদি হচ্ছে স্টুডেন্ট বেশি থাকতো তাহলে ভালো লাগতো। ঠিক আছে, কিন্তু তোমাদের স্টুডেন্ট বেশি থাকলে আমি তো একাই ক্লাস নিতাম। ঠিক আছে, তো আশা করি বোরিং লাগবে না, তারপরও জানাইও। ঠিক আছে, আচ্ছা চলো আমরা একটু দেখি যে দ্বিতীয় অধ্যায় আছে তোমার কি, যে নাগরিক ও নাগরিকতা, এইটা এখানে আছে। হ্যাঁ, ওকে, দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে যে নাগরিক বলতে কাকে বোঝায়? যে ব্যক্তি কোনো রাষ্ট্রে বাস করে, যে ব্যক্তি রাষ্ট্রের সদস্য, যে ব্যক্তি কর দেয়, যে ব্যক্তি আইন মানে। এটা একটু কঠিন উত্তর প্রশ্ন, এই কারণে যে এখানে প্রত্যেকটা আসলে নাগরিকতার কাছাকাছি আছে, বুঝতে পারছো? এর মধ্যে বেস্ট অপশন এটা, সেটা দিতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, তোমরা বলছো যে ব্যক্তি রাষ্ট্রের সদস্য, ক বলছো হচ্ছে আরবি, লাইবা বলছো। আচ্ছা, আর সামিরা কি বলতে পারবা? হ্যাঁ, সামিরা হচ্ছে ক এর কথা বলছে নাকি? হ্যাঁ, মানে যে ব্যক্তি রাষ্ট্রে বাস করে। এখানে একটু কনফিউশন আছে, বুঝতে পারছো? দেখো, রাষ্ট্রে বাস তো আমার দেশে বিদেশি নাগরিকও বাস করতে পারে না। যেমন ধরো ওই যে ইউএস এমবাসির মানুষ আছে, বিভিন্ন এমবাসির মানুষ কিন্তু আমাদের বাংলাদেশে আছে। তারপর হচ্ছে বিভিন্ন প্রজেক্টে ওই যে ইপিজিতে যাইয়া দেখবা তোমার জাপানের মানুষজন এখানে কাজ করতেছে, কিন্তু সে কিনা আমার দেশের নাগরিক না, বুঝতে পারছো? এটা ভালো করে বুঝতে হবে। নাগরিক হওয়ার জন্য দেশে বাস করতে হবে। একই সাথে হচ্ছে দেখো যে আমাদের বিদেশে যারা আছে, আমাদের বাঙালিরা, তোমাদের আশপাশে যারা আছে বিদেশে, তারা কিন্তু দেশে বাস করছে না, তারা বিদেশে থাকতেছে। তার মানে কি তারা নাগরিক না? তারাও কিন্তু নাগরিক। ঠিক আছে, তো এক্ষেত্রে এই জন্য শুধু বাস করাকে আমরা নাগরিকতার বৈশিষ্ট্য বলতে পারি না, বুঝতে পারছো লাইবা? নাকি সামিরা বলছিল? এটা সামিরা মনে হয়। আচ্ছা, যেই বলো। 2 নম্বর যেটা, যে রাষ্ট্রের সদস্য, এটা হইতে পারে, দেখি আমরা সঠিক উত্তরটা কি। এক্স্যাক্টলি, যে ব্যক্তি রাষ্ট্রের সদস্য, বুঝতে পারছো? রাষ্ট্রের সদস্য মানে হচ্ছে যে রাষ্ট্রের হচ্ছে সদস্য হওয়ার যে প্রক্রিয়া আছে নাগরিকত্ব লাভ করা, সেটাই আর কি। ঠিক আছে, নাগরিক হলেন তিনি যিনি কোন রাষ্ট্রের সদস্য হিসেবে স্বীকৃত এবং রাষ্ট্রীয় অধিকার ও দায়িত্ব পালন করেন। বুঝাইতে পারছি? সে হচ্ছে নাগরিক। তাহলে এখানে একটু কেয়ারফুলি উত্তর আমাদেরকে দিতে হবে, এবং এমসিকিউ তে কিন্তু এগুলাই আসে, বুঝতে পারছো? এমসিকিউ মানে তুমি এরকম দেখবা যে 4টার মধ্যে 4টাই সঠিক মনে হইতেছে, কিন্তু তোমাকে রাইট উত্তর দিতে হবে, এরকম ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে দিতে হবে। ঠিক আছে, যে এরকম যদি হয় সদস্য দেশে বসবাস করলেই তো হবে না। ঠিক আছে, আর এটা হচ্ছে নাগরিকের বৈশিষ্ট্য হচ্ছে কর দিবে, কিন্তু শুধু কর দিয়ে তাকে কি দেওয়া যাবে না? নাগরিক হওয়া যাবে না। অনেকে তো কর দিবে না, তারপরও সে নাগরিক, কিন্তু কেউ যদি রাষ্ট্রের সদস্য না হয় সে কখনো নাগরিক হইতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা 2 নাম্বার প্রশ্নে আসি। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে যে, ও দেখো যে নাগরিকতার প্রধান উপাদান কয়টি? অপশন আছে 2টি, 3টি, 4টি, 5টি। নাগরিকতার প্রধান উপাদান, বুঝছো? এই যে আমরা দেখলাম যে একটু আগে কর দেওয়া, আইন মেনে চলা, এরকম উপাদান আসলে কয়টি? বলতে পারবা এটা? বলো তো, নাগরিকতার প্রধান উপাদান কয়টি? আচ্ছা, আমি তাহলে দেখাইয়া দেই কি বলছে, যে নাগরিকতার প্রধান উপাদান হচ্ছে 3টি। কি কি দেখো, যে নাগরিকতার
প্রধান উপাদান হলো যে তাকে নাগরিক হইতে হবে, রাষ্ট্র হইতে হবে এবং তার সাথে সম্পর্ক থাকতে হবে। বুঝতে পারছো? অর্থাৎ আমরা একটু আগে দেখছিলাম 2 নম্বর অধ্যায় আর কি, যে রাষ্ট্র এবং নাগরিকের সাথে কি একটা পারস্পরিক সম্পর্ক আছে। তাহলে প্রথমে এই যে ধরো এই যে আমাদের রুমটা, এটা হচ্ছে একটা রাষ্ট্র বা একটা ভৌগোলিক অঞ্চল, যাদেরকে আমরা একটা রাষ্ট্র বলতে পারি। এখন সেটা রাষ্ট্র আছে, আর একটা হচ্ছে কি নাই, ওখানে কোনো মানুষ নাই, তাহলে কি নাগরিক হওয়া যাবে না। ঠিক আছে? এখানে একজন, এই ঘরের মধ্যে একজন মানুষ আছে, বা ধরো একটা দেশ, সেই দেশের মধ্যে কি মানুষ আছে, একজন অনেক মানুষও থাকে, এই মানুষগুলো ওখানে লাগবে। একই সাথে কি লাগবে, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে এই রাষ্ট্র এবং নাগরিকের মধ্যে কি লাগবে, সুসম্পর্ক লাগবে, না হলে কি হওয়া যায়, নাগরিক হওয়া যাবে না। বুঝাইতে পারছি? এই জন্য যে নাগরিকের প্রধান উপাদান হচ্ছে 3টি। এখন বলবা স্যার আরো তো আছে, আরো এক্স্যাক্টলি অবশ্যই আছে, কিন্তু এই 3টি ছাড়া কখনো নাগরিক হওয়া যাবে না, আবার কখনো দেশও হওয়া যাবে না। বুঝতে পারছো? তো এক্ষেত্রে যে নাগরিক হইতে গেলে প্রথমে একটা দেশ লাগবে, একটা রাষ্ট্র লাগবে, যে রাষ্ট্রের নাগরিক আমি হব। বুঝাইতে পারছি? যেমন ধরো তোমার হচ্ছে কি, ওই যে ধরো রিসেন্টলি একটা ইন্টারন্যাশনাল ইস্যু আছে, সেটা হচ্ছে কি ফিলিস্তিন, তাই না? তো ফিলিস্তিনের অনেক নাগরিকদেরকে স্বীকৃতি দেওয়া হয় না। তার কারণ কি, যে ফিলিস্তিনকে অনেক রাষ্ট্র আগে আছে, রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিত না। বুঝাইতে পারছি? তো এরকম সিচুয়েশনে কি তারা নাগরিক হইতে কিন্তু পারে না। এখন যদি অনেক রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, তো এখন রাষ্ট্র যেহেতু হয়েছে, ওই অংশের যে মানুষগুলো আছে তারাও কি ওই রাষ্ট্রের নাগরিক হবে, এবং একই সাথে তাদের সাথে একটা আইনগত সম্পর্ক থাকবে, যে মানুষ কতটুকু করতে পারবে, কতটুকু করতে পারবে না। এবং ওই দেশের সাথে আমাদের দেশের কি অনেক পার্থক্য থাকবে, কারণ আমাদের দেশ কি না ইসলামিক রাষ্ট্র না, আমরা মুসলিম রাষ্ট্র, ঠিক আছে, কিন্তু আমাদের যে নিয়ম নীতি এগুলো কি ইসলামিক ভিত্তিতে পুরোপুরি চলে, কিছু কিছু চলে, কিন্তু ওখানকার যে রাষ্ট্র, ফিলিস্তিন রাষ্ট্র যেটা, ওইটা হয়তো ইসলামিক বা একদম পুরোপুরি ইসলামের মতো করে চলতেছে আর কি। বুঝাইতে পারছি? তো সেক্ষেত্রে যে তার রাষ্ট্রের নিজস্ব যে আইন থাকবে, সেই আইন অনুযায়ী কি তার সাথে একটা সম্পর্ক তৈরি হবে। এখন এটা বুঝতে পারছো ক্লিয়ারলি যে নাগরিকতার প্রধান উপাদান 3টি কেন, আরো বেশি নাই কেন, আরো তো অনেক কিছুই আছে, কিন্তু এই 3টি ছাড়া কখনো নাগরিক হওয়া যাবে না। ক্লিয়ার হয়েছে বিষয়টা তোমাদের কাছে? ক্লিয়ারলি বুঝতে পারছো 3টা কেন হইলো, বাকি বেশি কেন হইলো না? ওকে, সামিরা বুঝছে, লাইবা বুঝছো? আচ্ছা, লাইবা কি আছো? ঠিক আছে, চলো আমরা সামনে যাই। আরো 3 নম্বর প্রশ্নে দেখো কি আছে, যে কোনটি নাগরিকতা অর্জনের উপায় নয়? জন্মসূত্রে, বংশসূত্রে, বিবাহ সূত্রে, ধর্ম সূত্রে। ঠিক আছে, ওইটা হচ্ছে সহজে বোঝা যাবে আর কি। হ্যাঁ, যে জন্মসূত্রে তো অনেকে নাগরিক হয়, তার মানে এটাও আছে। বংশসূত্রেও অনেকে নাগরিক হয়, এটাও আছে। বিবাহ সূত্রেও অনেক সময় নাগরিক হইতে পারে, কিন্তু ধর্মের সূত্রে নাগরিক হওয়া যায় না। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে তুমি আসো, এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে আর কি। 4 নম্বর প্রশ্নে আসো, যে প্রাকৃতিকরণ দ্বারা নাগরিকতা অর্জন অর্থ কি বোঝায়? বুঝতে পারছো? প্রাকৃতিকরণ দ্বারা নাগরিকতা অর্জন বলতে কি বোঝায়, এটা এখানে দেওয়া আছে। আচ্ছা, দেখো যে প্রাকৃতিকরণ দ্বারা নাগরিকতা অর্জন বলতে কি বোঝায়। একটা হচ্ছে জন্মের মাধ্যমে পাওয়া নাগরিকতা, দীর্ঘকাল বসবাসের মাধ্যমে নাগরিকতা, বিবাহের মাধ্যমে নাগরিকতা, বংশগত নাগরিকতা। প্রাকৃতি তো বুঝো, তাই না? প্রাকৃতিক কিছু নিয়ম আছে যেখানে আমাদের হাত নাই আর কি। বুঝতে পারছো? তো সেক্ষেত্রে কোনটা হইতে পারে? সামিরা বলছে যে খ, মানে হচ্ছে দীর্ঘকাল বসবাসের মাধ্যমে। আই থিঙ্ক এটা মনে হয় হবে না। আচ্ছা, লাইবাও বলছে খ, আই থিঙ্ক এটা। আচ্ছা, আমি দেখি একটু সামনে যাই কি সঠিক উত্তরটা হয়। এটা সম্ভবত জন্মসূত্রে পাওয়াটা হওয়ার কথা। ও, দীর্ঘকাল বসবাসের মাধ্যমে নাগরিকতা পাওয়া। ব্যাখ্যাটা কি দিছে দেখি, যে কোনো বিদেশি ব্যক্তি নির্দিষ্ট সময় রাষ্ট্রে বসবাস করলে প্রাকৃতিকরণের মাধ্যমে যে নাগরিকতা পাওয়া হয় সেটাই কি প্রাকৃতিক নাগরিক। ঠিক আছে, তাহলে তোমাদের সঠিক উত্তরটা হয়ে গেল। হ্যাঁ,
আচ্ছা, তো 5 নম্বর প্রশ্ন দেখো যে নাগরিকতা হারানোর কারণ নয় কোনটি? আমরা আগে দেখছিলাম যে নাগরিকতা হারানোর কারণ কোনটি, এখন দেখব নয় কোনটি। ঠিক আছে, একটা হচ্ছে স্বেচ্ছায় ত্যাগ করা, হ্যাঁ এটা নাগরিকতা আরেকটা হচ্ছে অপরাধমূলক কাজ করা, রাষ্ট্রের আদেশ, তারপরে জন্মসূত্রে প্রাপ্তি। কোনটা হইতে পারে? যে জন্মসূত্রে প্রাপ্তি। নাগরিকত্ব হারানোর কারণ নয় কোনটি? জন্মসূত্রে প্রাপ্তি। স্বেচ্ছায় দেশ ত্যাগ করা অপরাধমূলক কাজ, রাষ্ট্রের আদেশ। আচ্ছা, স্বেচ্ছায় যদি কেউ দেশ ত্যাগ করে তাহলে কি অটোমেটিকলি নাগরিকত্ব কিন্তু হারাইয়া যায়। আবার কেউ যদি অপরাধমূলক কাজ করে সেক্ষেত্রে এটা হচ্ছে তোমার হচ্ছে ওই যে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র, এই ধরনের আর কি। রাষ্ট্রের আদেশ যেটা, অনেক সময় রাষ্ট্র যদি তাকে থ্রেট মনে করে, হুমকি স্বরূপ মনে করে, তাহলে কি তার নাগরিকত্ব বাতিল করতে পারে। আর এটা হচ্ছে জন্মসূত্রে প্রাপ্তি। এটা আসলে নাগরিকত্ব হারায় না আর কি। ঠিক আছে, এটা কিভাবে হয় দেখো, যে এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে যে জন্মসূত্রে প্রাপ্ত নাগরিকত্ব হারানো যায় না, এটি স্বাভাবিকভাবে স্থায়ী হয়ে যায়। বুঝতে পারছো? অর্থাৎ যেই দেশে তুমি নাগরিকত্বটা পেয়েছো, সেটা এই দেশ হোক বা অন্য কোনো দেশে হোক, সেটা কি কখনো সাধারণত যায় না, কিন্তু অন্য যে কারণগুলো আছে সেগুলোর কারণে নাগরিকত্ব যাইতে পারে। তুমি 6 নাম্বার প্রশ্ন দেখো যে বাংলাদেশের নাগরিকতা আইন প্রণীত হয় কবে? 1990 সালে, 1950, 51, 72, 78 সালে। কোন সালে বলতো? 72 সালে। কিভাবে? যে স্বাধীনতার সময় কি হয়েছে, নাগরিকত্ব আইন গৃহীত হয়, তার মানে হচ্ছে 72 সালে কিন্তু আমাদের সংবিধান প্রণীত হয়। বুঝতে পারছো? এই সংবিধানের মধ্যে কি আমাদের নাগরিকত্ব সব বিষয়গুলো কিন্তু ওইখানে ছিল, এই কারণে কি হয়েছে, এটা উত্তরটা 72 সাল হয়েছে। ক্লিয়ার সবাই? তুমি তারপরে 7 নম্বর প্রশ্নে আসো, যে 7 নম্বর প্রশ্ন হচ্ছে যে নাগরিকতার অধিকার প্রদান করে কে? সংসদ, সরকার, রাষ্ট্র, নির্বাচন কমিশন? উত্তর হচ্ছে রাষ্ট্র। এটা সহজ উত্তরই, যে রাষ্ট্র ছাড়া কোনো কিছু স্থায়ী না। বুঝতে পারছো? সরকার স্থায়ী না, আজ আছে কাল পরিবর্তন হবে। নির্বাচন কমিশন যেটা, এটা যদিও স্বাধীন প্রতিষ্ঠান, কিন্তু এটাও কিনা সবসময় রাষ্ট্রের মতো করে স্থায়ী না। বুঝাইতে পারছি? এই জন্য একমাত্র রাষ্ট্রই পারে আমার নাগরিকতার যে অধিকার সেটা প্রদান করতে। বুঝতে পারছো? তো দেখবা যে অনেক সময় হচ্ছে মৃত্যুদণ্ড পুনঃপ্রাপ্ত আসামিকে কি করা হয়, যে রাষ্ট্রপতি চাইলে ক্ষমা করে দিতে পারেন। তো রাষ্ট্রপতি তিনি মানে কি রাষ্ট্রের প্রধান, বা রাষ্ট্র হচ্ছে তিনি, যেটা বা এই যে রাষ্ট্র ছাড়া কেউ নাগরিক অধিকার কেড়ে নিতে পারে না। কখনো যদি হচ্ছে কারো নাগরিক অধিকার কেড়ে নিতে হয় তাহলে কি রাষ্ট্রপতি কিন্তু লাগে। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে তুমি আসো 8 নাম্বারের সাথে দেখো যে নাগরিকতার সাথে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক কার? ন্যায় বিচার, রাষ্ট্র, সমাজ, পরিবার। এটাও রাষ্ট্র, কারণ একটু আগে আমরা পড়ছি যে নাগরিকতার সাথে আমাদের হচ্ছে কি পড়ছি একটু আগে, বললাম যে রাষ্ট্র এবং নাগরিক, তোমার হচ্ছে রাষ্ট্র একমাত্র ক্ষমতা রাখে মানুষকে নাগরিকতা দিতে পারে কিংবা নাগরিকতা কেড়ে নিতে পারে। ঠিক আছে, তাহলে স্পেসিফিকলি নাগরিকতার যে সম্পর্ক, এটা কার সাথে? রাষ্ট্রের সাথে। তুমি যখন কর দিবা সেটা হয়তো একটা সরকারকে দিবা। বুঝতে পারছো? সরকারও রাষ্ট্রের কিন্তু পার্ট, কিন্তু ডিরেক্টলি নাগরিকত্ব এটা সম্পর্কটা কার সাথে? রাষ্ট্রের সাথে। রাষ্ট্র চাইলে তোমার নাগরিকত্ব দিতে পারে, আবার হচ্ছে রাষ্ট্র চাইলে তোমার নাগরিকত্ব কেড়ে নিতেও পারে যদি বাধ্যবাধকতা এরকম থাকে। ঠিক আছে, তারপরে তুমি 9 নাম্বার প্রশ্নে আসো যে নাগরিকের দায়িত্ব নয় কোনটা? দেখো যে কর প্রদান করা, এটা তো হইতে পারে না। এখানে বলছে যে তোমার দায়িত্ব নয় কোনটা? কর প্রদান করা কি আমাদের দায়িত্ব, তার মানে এটা অপশন হবে না। তুমি তারপরে ক নম্বর ভোট প্রদান করা, এটা তো অবশ্যই আমার অধিকার, দায়িত্ব অবশ্যই তো আছে, তাহলে এটাও কি না, হইতে পারে না। আইন মান্য করা, হ্যাঁ এটাও তো আমাদের দায়িত্ব, তার মানে এটাও না। অপরাধে উৎসাহ দেওয়া, হ্যাঁ এইটা হইতে পারে না। বুঝতে পারছো অপশনগুলো? এই যে একটা একটা করে তুমি যখন বাদ দিয়ে ফেলবা কোনটা ভুল উত্তর, তাহলে কি অটোমেটিক রাইট উত্তরটা বের হয়ে আসবে। অপরাধে উৎসাহ দেওয়া, নাগরিকের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয় নিয়ম মানা, অপরাধে উৎসাহ দেওয়া দায়িত্ব বিরোধী আচরণ। ঠিক আছে, এটার উত্তর তোমরা দিবা। লাস্ট প্রশ্ন, এটা তো আমি দিব না, এই উত্তরটা দেখা যায় সহজেই। কি আছে যে নাগরিকতার মাধ্যমে একজন ব্যক্তি কি লাভ করে? সামাজিক মর্যাদা, রাষ্ট্রীয় অধিকার, সংস্কৃতি, সাংস্কৃতিক ঐতিহ্য, ধর্মীয় স্বাধীনতা। কোনটা বলতো? এটার উত্তর কোনটা হবে?
লাইবা বলছে ক মানে হচ্ছে রাষ্ট্রীয় অধিকার। ওকে, আচ্ছা আচ্ছা সামিরা, সামিরা বলবা, সামিরা কি বলো বলো তো? আচ্ছা সামিরাও খ বলছো, মানে রাষ্ট্রীয় অধিকার। হয়তো এটাই সঠিক উত্তর। সামাজিক মর্যাদা তো হইতে পারে রাষ্ট্রীয় অধিকার, এক্স্যাক্টলি এটাই হবে। মানে দেখেন সঠিক উত্তরটা কি, এক্স্যাক্টলি রাষ্ট্রীয় অধিকার। ঠিক আছে, যে নাগরিকত্ব প্রাপ্ত ব্যক্তি রাষ্ট্রের আইনি অধিকার ও সুরক্ষা ভোগ করে থাকে। বুঝতে পারছো? এই জন্য তুমি দেখবা যে বিভিন্ন সময় যখন রাজনৈতিক পরিবর্তন হয়, আমাদের দেশে রাষ্ট্র সরকার যখন পরিবর্তন হয়, তখন হচ্ছে বিরোধী পক্ষে যারা থাকে, যাদেরকে মনে হয় যে নতুন যে সরকার আসবে সে হচ্ছে টার্গেট করতে পারে, এরা কি করে অন্য আরেকটি দেশের নাগরিকত্ব নিয়ে নেয়। যেমন হচ্ছে তুমি দেখবা যে গত যখন সরকার পরিবর্তন হইলো, ওখানকার অনেক সিনিয়র নেতারা কি করছে, আমেরিকান নাগরিকত্ব নিয়ে নিছে। তার কারণটা হচ্ছে যে এই নাগরিকত্ব নেওয়ার ফলে তার উপর যদি কোনো অ্যাটাক আসে, তাহলে ওই দেশের রাষ্ট্র তার জন্য কি করবে, ফাইট করবে। বুঝতে পারছো? তাহলে কি হয়, এরকম যে কোনো দেশের নাগরিকত্ব নেওয়ার মাধ্যমে তুমি কি পাও, নাগরিক অধিকার এবং রাষ্ট্রীয় অধিকারটা তুমি ওখান থেকে পেয়ে যাও। রাষ্ট্রের যত আইন আছে, আইনি অধিকার, রাষ্ট্রের সুরক্ষাগত যেগুলা, সবকিছু তুমি ওখান থেকে পেয়ে যাবে। বুঝতে পারছো? এই জন্য অনেক সময় মানুষ অনেক টাকা খরচ করে কি নেয়, এই নাগরিকত্ব অর্জন করে অনেক সময়। ঠিক আছে, আমরা যাই 3 নম্বর অধ্যায়ে। 3 নম্বর অধ্যায়ে যাবো। ওকে, ওকে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা যাচ্ছে। এখন দেখো 3 নম্বর অধ্যায় আছে কি, যে আইন, স্বাধীনতা এবং সাম্য, এই তিনটা বিষয়ে আমরা এই 3 নম্বর অধ্যায়ে আলোচনা করব। আইন তো বোঝো, ঠিক আছে? আইন মানে হচ্ছে কিছু নিয়ম নীতি নীতিমালা, এবং হচ্ছে কি স্বাধীনতা। স্বাধীনতা হচ্ছে আমি যেন আমার কাজ আমার মতো করে করতে পারি, কোনো বাধা ছাড়া, এটা হচ্ছে স্বাধীনতা। সাম্য, সাম্য হচ্ছে যে যার যতটুকু অধিকার সে যে অতটুকু অধিকার পেতে যেন বঞ্চিত না হয় আর কি। এটা হচ্ছে একটা বেসিক সংজ্ঞা দিলাম। সামনে আমরা যাই কি কি বলতেছে দেখো। যে আইন বলতে কি বোঝায়, ঠিক আছে? যে রাষ্ট্র কর্তৃক প্রণীত নিয়ম, ব্যক্তিগত মতামত, ধর্মীয় বিধান, সমাজের রীতি। ঠিক আছে, সমাজের রীতি সেটাও শ্রদ্ধেয় জিনিস, সেটাও অশ্রদ্ধেয় জিনিস না। ধর্মীয় বিধান এটাও অশ্রদ্ধেয় জিনিস, এটাও ঠিক আছে। তোমার ব্যক্তিগত মতামত এটাও কিন্তু ভালো জিনিস, কিন্তু যখন তুমি আইনের কথায় আসবা, সেই আইনটা কি হইতে হবে, রাষ্ট্র স্বীকৃত হইতে হবে। তো সেক্ষেত্রে কোনটা উত্তর হবে? লাইবা বলছে ক। আচ্ছা সামিরা বলো, সামিরা এখনো বলে নাই। আচ্ছা আচ্ছা, মেহেদি, মেহেদিকে নতুন দেখছি, আর কখনো দেখি নাই এর আগে ক্লাসে। মেহেদি কি অন্য কোনো নাম আছে নাকি এটাই নাম? একটু রেসপন্স করো। আচ্ছা সামিরাও বললো ক। আচ্ছা মেহেদি নামটা একটু বলো, নাকি এটাই তোমার নাম? প্রথম দেখলাম আজকে ক্লাসে। আচ্ছা, তাহলে কি আজকে ক্লাসে প্রথম মেহেদি? এর আগে তো দেখি নাই কখনো। চলো তাহলে দেখি আমরা সঠিক উত্তর। হ্যাঁ, রাষ্ট্র কর্তৃক প্রণীত আইন নিয়ম। ঠিক আছে, এখন ধরো কোন রাষ্ট্র যদি ধর্মীয় বিধান মেনে চলে, এবং ধর্মীয় যে বিধান আছে সেটাকে যদি রাষ্ট্র স্বীকৃতি দেয়, তাহলে কি সেটাই আইন হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি, যে সমাজের অনেক রীতিনীতি আছে যেগুলোর উপর হচ্ছে ভিত্তি করে রাষ্ট্র যদি কোনো আইন প্রণয়ন করে, সেটা কি সমাজ কি হয়ে যাবে। তাহলে এগুলাও আইনের উৎস। তুমি যদি আইনের উৎসগুলা পড়ো বা আইনের কোথায় থেকে আসে সেগুলা পড়ো, দেখো এখান থেকেও আসে অনেক সময় আর কি। কিন্তু কথা হচ্ছে যে বিষয়টা রাষ্ট্র স্বীকৃতি দেয় না, সেটাকে আমি কি বলতে পারি না, আইন বলতে পারি না। তাহলে আইন হইতে হবে কি, রাষ্ট্র স্বীকৃত নিয়ম কানুন। ঠিক আছে, তুমি তারপরে আসো, আমরা 2 নম্বর প্রশ্নে আসবো, যে আইন ভঙ্গ করলে কি ঘটে? পুরস্কার দেওয়া হয়, এটা তো হইতেই পারে না, তাই না? পুরস্কার তো পাওয়ার প্রশ্নই আসে না। শাস্তি দেওয়া হয়, হ্যাঁ সেটা হইতে পারে। ভোটাধিকার হারানো হয়, এইটা একটু বেশি হইতে পারে। কর কমে যায়, এটাও হওয়ার কথা না। তাহলে প্রথমটা হবেই না, লাস্টের 3টা থেকে যেগুলো একটা হবে। হ্যাঁ, এখান থেকে তোমরা বলো কোনটা সঠিক উত্তর। যে আইন ভঙ্গ করলে কি ঘটে? লাইবা বলছে খ, মানে হচ্ছে শাস্তি দেওয়া হয়। ওকে, আচ্ছা। আর হচ্ছে সামিরা বলল খ। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে মেহেদি, আজকে প্রথম যেহেতু ক্লাসগুলো বুঝতে পারছো আশা করি। এখন উত্তর, হ্যাঁ ওকে, মেহেদি হচ্ছে উত্তর দিল হচ্ছে
শাস্তি দেওয়া মানে খ, ঠিক আছে, এটাই হওয়ার কথা। আমরা দেখিনি সঠিক উত্তরটা কি আছে, এক্স্যাক্টলি এটাই আছে যে শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, পুরস্কার তো দেওয়ার প্রশ্নই আসে না। ভোটাধিকার একজন আইন ভঙ্গ করে, এটার জন্য আসলে ভোটাধিকার কেড়ে নেওয়া একটু বাড়াবাড়ি হয়ে যাবে আর কি, বুঝতে পারছো? আবার ডিপেন্ড করবে এটা আসলে কি ধরনের অপরাধ করতেছে, কি ধরনের আইন ভঙ্গ করতেছে আর কি, ঠিক আছে? তো ম্যাক্সিমাম এটা হবে না, ভোটাধিকার হারানোটা কেড়ে নেওয়া যাবে না কখনো। সাধারণত শাস্তি দেওয়া হবে, প্রত্যেকটা আইনের জন্য নির্দিষ্ট শাস্তি আছে, বুঝতে পারছো? আমি মন গড়া শাস্তি দিতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, তারপরে তুমি আসো যে আচ্ছা, স্বাধীনতা বলতে কি বোঝায়? স্বাধীনতা বলতে বোঝায়, দেখি আমরা কি বলে, যাহা খুশি তাই করা, এটা হইতে পারে না কিন্তু। তারপর অন্যের ক্ষতি করে চলা, সেটাও হইতে পারে না। নিয়মের মধ্যে থেকে কাজ করা, সেটা হইতে পারে। আইন অমান্য করা, সেটাও তো হইতে পারে না, তাই না? তাহলে এখান থেকে কোনটা সঠিক উত্তর হইতে পারে? যা খুশি তাই করা, সেটা স্বাধীনতা হবে কিনা আমরা একটু দেখে নিই সঠিক উত্তরটা। হ্যাঁ, দেখো যে দেখো যে এটাই আসছে, তোমরা এটাই হয়তো বলতা, কিন্তু যা খুশি তাই করা কেন স্বাধীনতা হবে না? কেউ কি আমাকে একটু বুঝাইয়া বলতে পারবা, মিউট করে, আনমিউট করে? যে স্বাধীনতা মানে তো যা খুশি তাই করা, কিন্তু এটা কেন আমরা বলছি না এখানে? এখানে কেন আমরা এটাকে নিয়মের মধ্যে থেকে কাজ করাকে বলছি? কেউ কি এটাকে একটু এক্সপ্লেন করতে পারবা? এক্সপ্লেন করতে পারবা কেউ? সামিরা অথবা লাইবা কিংবা মেহেদি, এক্সপ্লেন করতে পারবা? আচ্ছা, দেখো, স্বাধীনতা অর্থ হচ্ছে যে যা খুশি তাই করা। আমার এখন ইচ্ছে করলো যে হচ্ছে রাস্তা দিয়ে যাব, আমার ইচ্ছে করতেছে, আমি খুব বাইক চালাচ্ছি, মনে করো যে খুব দ্রুত বাইক চালাচ্ছি, খুব স্পিডে বাইক চালাচ্ছি, ঠিক আছে? আমার ইচ্ছা, আমি অনেক মানে ফুল স্পিডে বাইকটা চালাচ্ছি, ঠিক আছে? তো আমি আমার ইচ্ছা মতো বাইক চালাচ্ছি, এটা কেন স্বাধীনতা হবে না? দেখো যে আমি যখন হচ্ছে বাইকটা অনেক বেশি স্পিডে চালাবো, অনেক বেশি হর্ন দিব, মানুষের আশপাশের মানুষের ক্ষতি হবে, মানুষের ডিস্টার্ব হবে, কারো হচ্ছে আমি হচ্ছে কারো উপর দিয়ে লাগাই দিতে পারি, সেটা হইতে পারে, ঠিক আছে? তো আমার যে ইচ্ছা মতো কাজ আমি করতেছি বা বাইকটা আমি চালাচ্ছি, যার কারণে কি হচ্ছে, অন্য আরেকজন মানুষের অধিকার, তারও কিন্তু সে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার আছে, বা সে শান্তিতে থাকার অধিকার আছে। বুঝাইতে পারছি? আমি দ্রুত অনেক স্পিডে অনেক বেশি হর্ন দিয়ে আমার ইচ্ছা মতো বাইক চালানোতে আরেকজনের কি হচ্ছে, ক্ষতি হচ্ছে, আরেকজনের কষ্ট হচ্ছে। বুঝাইতে পারছি? এই কারণে কি হবে যে আমার যা খুশি, আমার যা ইচ্ছা তাই করতে পারবো, কিন্তু আমাকে নিয়মের মধ্যে থাকতে হবে, আমাকে আইনের মধ্যে থাকতে হবে, আমাকে সংবিধানের মধ্য থেকে আমার অধিকার ভোগ করতে হবে। বুঝতে পারছো? তো স্বাধীনতার সহজ সংজ্ঞা হচ্ছে যে অন্যের অধিকার হরণ না করে তোমার অধিকার ভোগ করা। বুঝতে পারছো? অন্যের অধিকার হরণ না করে তোমার অধিকার ভোগ করা, এটাই কি মূলত স্বাধীনতা। বুঝাইতে পারছি? এই জন্য আমরা প্রথমটা কিন্তু দিব না, কখনোই দিব না। প্রথমটা যা খুশি আমরা তাই করতে পারি না যদি আমরা লিমিট ক্রস করে ফেলি, কিন্তু যা খুশি তাই করতে পারি যদি সেটা আইনের মধ্যে হয়, অন্যকে কষ্ট না দিয়ে হয়, অন্যকে ছোট না করে হয়, অন্যকে অপমান না করা হয়। বুঝাইতে পারছি? তোমার কোনো কাজ করতে যাই তুমি অন্যকে ছোট করতে পারবে না, তোমার কোনো দায়িত্ব পালন করতে গিয়ে তুমি অন্যকে কি করতে পারবে না, হেও করতে পারবে না, কিংবা অন্যের ক্ষতি করতে পারবে না। তুমি হচ্ছে ধরো খেতে বসছো, তুমি খেতে বসে হচ্ছে এত খাবার খাইছো যার এদের খাবারটাও শেষ হয়ে গেছে। বুঝাইতে পারছি? যারা ফ্যামিলিতে আমরা থাকি, তোর খাবার কম আছে ওই জায়গাতে, ঠিক আছে? তোমার অনেক খিদা লাগছে, পাশাপাশি আরেকজনের খিদা লাগবে, তো সেক্ষেত্রে কি করতে হবে, তোমার এটা ইকুয়াল ডিস্ট্রিবিউট করে তোমার অংশটুকু খাইতে হবে। বুঝাইতে পারছি? একদম স্বাধীনতা আমরা হচ্ছে ভালো করেই বুঝে ফেলছি, কারণ হচ্ছে আমাদের দেশে স্বাধীনতার অপচর্চা বেশি হয়। বুঝতে পারছো? এই জন্য এটা বললাম আর কি, এটা খুবই কেয়ারফুলি, এটা আমরা কখনোই দিব না, ঠিক আছে? নিয়মের মধ্য থেকে কাজ করা, নিয়মের মধ্য থেকে অধিকার ভোগ করা হইতে পারে, নিয়মের মধ্য থেকে হচ্ছে তোমার স্বাধীনতা ভোগ করা, এটাও হইতে পারে, ঠিক আছে? সহজ কথা, নিয়মের মধ্যে থাকতে হবে, যেটাই হোক সাথে। ওকে, আচ্ছা, তারপরে আমরা যাব, তারপরের প্রশ্ন যাই আমরা। আচ্ছা, তারপরে প্রশ্ন কি আছে যে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর চলে আসছে সামনে, ঠিক আছে? স্বাধীনতার সীমা নির্ধারিত হয় কার দ্বারা? এই যে আরেকটা প্রশ্ন চলে আসছে, এইটা আমরা বলছি নিয়ম বা সীমানা, ঠিক আছে, বা পরিধি। এটা কিভাবে নির্ধারণ হবে? এটা হচ্ছে পরিবার, সমাজ, রাষ্ট্রের আইন, নিজের ইচ্ছা। এটা হচ্ছে রাষ্ট্রের আইন। ভাবা, তোমাকে একটা রাষ্ট্রে বসবাস করতে হলে কি হবে, রাষ্ট্রের স্বীকৃত যে সংবিধান আছে, রাষ্ট্রের স্বীকৃত যে আইন আছে, সেটা তোমাকে মেনে চলতে হবে, ঠিক আছে? না হলে তোমার কি হবে না, নাগরিক হওয়া যাবে না বা সুনাগরিক হওয়া যাবে না, ঠিক আছে?
তাহলে এই যে স্বাধীনতার সীমানা, সেটা তোমার রাষ্ট্রের আইন নির্ধারণ করে দিবে, তোমার রাষ্ট্রের সংবিধান নির্ধারণ করে দিবে। বুঝাইতে পারছি? ও এই জন্য হচ্ছে দেখবা বিশেষ করে যারা গ্রামীণ মানুষ যারা আছেন, বা বিশেষ করে হচ্ছে একটু কম শিক্ষিত মানুষ যারা আছেন, যারা হচ্ছে একটু ধর্মের প্রতি বেশি ঝুঁকে আছেন, তারা অনেক সময় কি করেন যে মানুষকে ধর্মীয় বিষয়গুলো বোঝাতে গিয়ে কি ছোট করে ফেলেন। বুঝাইতে পারছি? অথবা হচ্ছে দেখা যায় হচ্ছে আমাদের অনেক সিনিয়ররা দেখা যায় কি করেন যে তোমাকে কিছু বোঝাইতে যায়, তারা অনেক সময় বেশি করে ফেলেন। এই যে কতটুকু করতে পারবা কতটুকু করতে পারবা না, এটা কি স্বাধীনতা বা সবকিছু মিলাইয়া যত ধরনের স্বাধীনতা আছে সবগুলাকে আমার এই রাষ্ট্রের আইন আমার এখানে কি করে দিবে, নির্ধারণ করে দিবে। বুঝতে পারছো? যেমন ধর একটা উদাহরণ যদি দেই, ধরো হচ্ছে একজন বাবা, তার হচ্ছে মেয়েকে বিয়ে দেওয়া তার নিজের দায়িত্ব আছে, ঠিক আছে, বা এটা তার স্বাধীনতা আছে একটু দেখে শুনে দেওয়া, কিন্তু রাষ্ট্র বলে দিয়েছে যে একটা নির্দিষ্ট এইজের নিচে তার মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। বুঝাইতে পারছি? এই সময় যদি হচ্ছে ওই বাবা, যেহেতু তার মেয়ে, সে যদি মনে করে যে আমার মেয়ে আমি বিয়ে দিব, এখানে কে কি বলবে, এটা কিন্তু হবে না। বুঝতে পারছো? এই জন্য দেখবা কোথাও যদি বাল্য বিবাহ হয়, ওখানে যদি পুলিশ থেকে কমপ্লেন করে, পুলিশ কিন্তু যাই হোক বাবাকে ধরে নিয়ে আসে, বিবাহটা বন্ধ করে দিয়ে দেয়। কেন? যে রাষ্ট্র তার সীমা, স্বাধীনতার সীমানা নির্ধারণ করে দিয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে তুমি যাও, সাম্য বলতে আমরা কি বুঝি, বা সাম্য বলতে আসলে কি বোঝায়? সাম্য বলতে একদম ডিরেক্টলি সমান অধিকার বোঝায়, নাকি অন্য কিছু বোঝায়? দেখো তো, যে সবাই সমান অধিকার ভোগ করবে এটা, ধনীদের বিশেষ সুবিধা থাকবে সেটা, পুরুষের অধিকার বেশি থাকবে সেটা, রাষ্ট্র শাসক শ্রেণী শ্রেষ্ঠ, কোনটা বোঝায় বলো তো? সাম্য বলতে কি বোঝায়, কে বলতে পারবা? ওকে, আচ্ছা, এটার উত্তর কেউ দিতে পারবা? সামিরা দিছে ক, সবাই সমান অধিকার ভোগ করা। আরবিও ক দিছে। ওকে, হ্যাঁ এটাই হবে, কিন্তু এখানে একটা কিন্তু আছে, আমি তোমাদেরকে বলে দিই। বুঝতে পারছো? এখানে সবাই সমান অধিকার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, ধরো এই সমান অধিকার বলতে যেমন বোঝায় যেটা, যে ধরো রাষ্ট্রীয় যে তোমার অধিকার আছে, যেমন ধরো তোমার সাথে কোনো অন্যায় হইলে সেই তুমি বিচারটা তুমি পাবা। বুঝতে পারছো? কিংবা হচ্ছে ধরো তুমি যদি কোথাও চিকিৎসার জন্য যাও, সেক্ষেত্রে রাষ্ট্র থেকে যে চিকিৎসা দেওয়ার কথা সেটা তুমি ঠিকঠাক মতো পাবা। এটা দেওয়ার ক্ষেত্রে হচ্ছে যদি দেখা হয় যে তুমি হচ্ছে তোমার অর্থনৈতিক শক্তি কেমন, তোমার আসলে মানুষ কেমন, এগুলা দেখে কি হয়ে যাবে না, অনেক সময় দেখা যায় যে কিছু বিশেষ মানুষকে বেশি সুবিধা দেওয়া হয়, আর কিছু কম, যারা দুর্বল তাদেরকে কম সুবিধা দেওয়া হয়। ঠিক আছে? সরকারি চিকিৎসা, সরকারি প্রতিষ্ঠানগুলোতে, হাসপাতালগুলোতে কি নেওয়া যায় না, আমরা সাধারণ মানুষ যারা আছে তারা চিকিৎসা নিতে অনেক সময় পারে না, কিংবা ধরো অনেক সুযোগ সুবিধা সেগুলো তাদেরকে দেওয়া হয় না। কিন্তু তুমি যদি কোনো রাজনৈতিক নেতার রেফারেন্স নিয়ে যাও, তাহলে দেখা যায় তাকে বিশেষ সুবিধাটা দেওয়া হয়। এইরকম হওয়া যাবে না আর কি। বুঝতে পারছো? আর এটা হচ্ছে, এইটা সমান অধিকার বলতে আরেকটা এটাও বোঝায় যে যে যতটুকু পাওয়ার অধিকার রাখে সেটা দিতে যেন কার্পণ্য করা না হয়। বুঝতে পারছো? যেমন ধরো তোমার স্কুলের একজন শিক্ষক এবং তুমি হচ্ছে শিক্ষার্থী, বুঝাইতে পারছি? তাহলে ওই যে শিক্ষকের অধিকার এবং তোমার অধিকার কিন্তু সেম হবে না, তাই না? তো কিন্তু ওই শিক্ষকের যতটুকু অধিকার আছে তাকে ততটুকুই দিতে হবে, তোমার যতটুকু অধিকার আছে তোমাকেও ঠিক ততটুকুই দিতে হবে। বুঝাইতে পারছি? এক্ষেত্রে যদি তুমি হচ্ছে স্টুডেন্ট হিসাবে তোমাকে তোমার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়, তাহলে কি হয়ে যাবে? সেখানে অসাম্য হয়ে যাবে। তো সমান অধিকার বলতে যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেওয়া। বুঝতে পারছো? আচ্ছা, বা সবাই সমান অধিকার ভোগ করা। আর এই সমান অধিকার বলতে এটা কিন্তু বোঝায়। আমরা সামনে যাই আর একটু। 6 নাম্বার প্রশ্নে আসে যে নিচের কোনটি স্বাধীনতার একটি রূপ? একটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা, সেটা তো হইতে পারে, প্রশাসনিক স্বাধীনতা সেটাও হইতে পারে, ধর্মীয় স্বাধীনতা সেটাও হইতে পারে, সামরিক স্বাধীনতা সেটাও হইতে পারে। এটা একটু জটিল প্রশ্ন, কারণ প্রায় সবগুলাই কি কাছাকাছি উত্তর মনে হচ্ছে, কিন্তু এখান থেকে সবচেয়ে বেস্ট উত্তরটা তোমাকে বাছাই করে নিতে হবে। বুঝতে পারছো? যেমন ধরো অর্থনৈতিক স্বাধীনতা মোটামুটি সবারই থাকে, প্রশাসনিক স্বাধীনতা মোটামুটি সবারই থাকে, যেটা নিয়ে ক্যাছাল বাদে সেটা কি মূলত ধর্মীয় স্বাধীনতা। বুঝতে পারছো? যেমন দেখা যায় অনেক সময় যদি কোনো হচ্ছে কিছুটা
এন্টি ইসলাম টাইপের সরকার থাকে, তাহলে ইসলামপন্থী মানুষ যারা আছে, বিশেষ করে মেয়েরা দেখা যায় হিজাব করতে সমস্যা হয়, অনেক অফিসে, আদালতে, স্কুলে, ইউনিভার্সিটিতে এই সমস্যাটা হয়, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় অন্য ধর্মের মানুষ যারা আছে তাদের উপর কি করা হয়, তাদের পুজোতে নিষেধ করা হয়, এগুলা সেগুলা ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে হচ্ছে ধর্মীয় স্বাধীনতাটাই হচ্ছে কি স্বাধীনতার অন্যতম একটি রূপ বলা যায় আর কি, বুঝতে পারছো? ধর্মীয় স্বাধীনতা, হ্যাঁ, ব্যক্তি তার নিজের যে ধর্ম আছে সেটা যেন স্বাধীনভাবে পালন করতে পারে, সেটাই কি ধর্মীয় স্বাধীনতা, ঠিক আছে। তাহলে স্বাধীনতার একটি রূপ আমরা সবগুলাই কাছাকাছি হইলো, এই ধর্মীয়টাকে আমরা আলাদা করব এই কারণে যে ধর্মীয় স্বাধীনতাই সব দেশে সব জায়গাতে কি বাধাপ্রাপ্ত হয়, বুঝাইতে পারছি। এজন্য এইটা হচ্ছে স্বাধীনতার অন্যতম। অর্থাৎ ওই যে তুমি দেখবা যে বিভিন্ন হচ্ছে আন্তর্জাতিক সংস্থা আছে, লাইক হচ্ছে ধরো ইউএনডিপি বলো কিংবা ইউনাইটেড নেশন বলো, বা ওই যে তোমার হচ্ছে হিউম্যান রাইটস বলো, কিংবা আরো অনেক প্রতিষ্ঠান আছে না, ইউরোপীয় ইউনিয়ন সহ, হ্যাঁ, এরা দেখবে অনেক সময় বিভিন্ন হচ্ছে তালিকা প্রকাশ করে যে স্বাধীনতা তোমার হচ্ছে গণতন্ত্রে হচ্ছে কোন দেশ কত নম্বর স্তরে আছে, ঠিক আছে, কিংবা সুশাসনের প্রতি, তারপরে হচ্ছে সভ্য জাতি, এরকম বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে কি করে রাষ্ট্রের তোমার হচ্ছে তালিকা প্রকাশ হয়, ঠিক আছে। ওই জায়গাতে কোন দেশের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারছে এটা খুব গুরুত্ব দিয়ে কিন্তু দেখা হয় অন্যান্য বিষয়ের তুলনায়, ঠিক আছে। এজন্য আমরা এই ধর্মীয় স্বাধীনতাকে স্বাধীনতার অন্যতম একটি রূপ হিসেবে নিলাম, ঠিক আছে। তুমি 7 নম্বর প্রশ্ন দেখো যে আইন না থাকলে সমাজে কি ঘটবে? শান্তি প্রতিষ্ঠিত হবে, এটা তো হইতেই পারে না। বিশৃঙ্খলা ঘটবে, এটা হইতে পারে। অর্থনীতি উন্নত হবে, সেটাও তো হইতে পারে না। স্বাধীনতা বাড়বে, হ্যাঁ, আইন না থাকলে স্বাধীনতা একটু বাড়বে, যার যেটা আমাদের সেটাই করতে পারবে আর কি, কিন্তু উশৃঙ্খলা বাড়বে। কোনটা হবে বলতো এখানে সঠিক উত্তর? আইন না থাকলে সমাজে কি ঘটবে, এটা সঠিক উত্তর কি হইতে পারে? ওকে, মেহেদি বলল ঘ, স্বাধীনতা বাড়বে। আচ্ছা, সামিরা বলল ক, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এক্স্যাক্টলি এটাই হওয়ার কথা। আচ্ছা, আর বাকিরা? লাইভা তো আছো না? হ্যাঁ, লাইভা বলছে খ, এক্স্যাক্টলি বিশৃঙ্খলা বাড়বে। হ্যাঁ, স্বাধীনতা বাড়বে, মেহেদি যেটা বলছো, দেখো স্বাধীনতা বাড়বে, আইন না থাকলে তোমার যা ইচ্ছা তাই করতে পারবা, কিন্তু দেশে তো শান্তি থাকবে না বাবা। আমার মন চাইলো আমি তোমার পেটে দিয়ে ছুরি ঢুকাই দিলাম, এটা তো হইতে পারে না, তাই না? তো স্বাধীনতা বাড়লে স্বাধীনতা বাড়বে না, স্বাধীনতা হচ্ছে একজনের হয়তো স্বাধীনতা বাড়বে, কিন্তু আরেকজনের জন্য এটা জীবন নাশের কারণ হয়ে যেতে পারে বা বড় ধরনের ক্ষতি হইতে পারে, ঠিক আছে। এজন্য সাধারণত আইন না থাকলে কি ঘটবে? রাষ্ট্রে বিশৃঙ্খলা ঘটবে, বুঝাইতে পারছি। এবং ওভার স্বাধীনতার কারণেও বিশৃঙ্খলাটা ঘটবে। এজন্য এইটা হচ্ছে বেস্ট আনসার এই জায়গাতে। এবং এমসিকিউ কিন্তু এরকমই যে সিমিলার উত্তর থাকবে, এখান থেকে বেস্ট আনসারটাই তোমাকে বাছাই করতে হবে, ঠিক আছে। তারপরে চলো আমরা যাব সামনে। আইন সকলের জন্য বাধ্যতামূলক, কেবল গরিবের জন্য, সমানভাবে প্রযোজ্য, প্রশাসনের জন্য নয়। কোনটা বলতো? সকলের জন্য কি বাধ্যতামূলক নয়, নাকি সমানভাবে প্রযোজ্য, নাকি অন্য কিছু? কোনটা হবে বলতো? গ, সমানভাবে প্রযোজ্য। এক্স্যাক্টলি এর উত্তর হইছে। বাকিরা? আচ্ছা, লাইবা বলছে গ, সামিরা বলছে ক, বাধ্যতামূলক নয়। সামিরা কি বুঝে বলতেছো? এই তো বাধ্যতামূলক এটা না, মানে বাধ্যতামূলক নয়ের কথা বলছে, মানে আইন কি সবার জন্য বাধ্যতামূলক নয়, এটা তো হইতে পারে না, সবার জন্য বাধ্যতামূলক তো, এবং সমানভাবে প্রযোজ্য। সামিরা বুঝতে পারছো? আচ্ছা, আমরা সামনে যাই আরো। হ্যাঁ, 9 নম্বর প্রশ্নে আমরা আসছি যে স্বাধীনতা ও সাম্য একে অপরের বিপরীত, সম্পূরক, অপ্রয়োজনীয় বিকল্প। এটা হচ্ছে সম্পূরক হবে আর কি, বুঝতে পারছো? যেখানে হচ্ছে স্বাধীনতা আছে সেখানেও সাম্যটাও থাকবে, বুঝতে পারছো? এবং সাম্য ঠিকঠাক মতো হওয়ার জন্য স্বাধীনতা লাগবে, আবার স্বাধীনতা উপভোগ করার জন্য কি লাগবে? সাম্য লাগবে, বুঝতে পারছো? এজন্য একটা আরেকটার সম্পূরক আর কি, অথবা পরিপূরকও হইতে পারতো। এই পরিপূরক কিংবা সম্পূরক দুটাই কিন্তু হইতে পারতো আর কি, বাকিগুলো তো হবে না, ঠিক আছে। এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন হচ্ছে আইনের শাসন মানে কি? শাসকের ইচ্ছা অনুযায়ী শাসন করা বা আইন, জনগণের ইচ্ছায় আইন, আইনের অধীনে সবাই সমান, প্রশাসনের নির্দেশ পালন। এটা একটু কঠিন, কারণ সিমিলার সবগুলাই প্রশ্ন। কোনটা হবে সঠিক উত্তর বলে দাও? যে শাসকের ইচ্ছা অনুযায়ী আইন, হ্যাঁ, গ এর কথা বলছে মেহেদি, মানে হচ্ছে
আইনের অধীনে সবাই সমান, হ্যাঁ এটা হইতে পারে। বাকিরা বলো। আচ্ছা সামিরা লাইবা, ওকে লাইবা বলছে গ, আইনের কথাই বলছে, সাম্যর কথাই বলছে গ, ঠিক আছে। মানে হচ্ছে আইনের অধীনে সবাই সমান কিংবা সবার সমান অধিকার এখানে রয়েছে, এক্স্যাক্টলি এটাই উত্তর। এই অধ্যায় আমাদের লাস্ট হয়ে গেল, আর হচ্ছে 3টা অধ্যায় আমরা শেষ করছি, মানে 30টা এমসিকিউ আমরা শেষ করছি, ঠিক আছে। এখন হচ্ছে আরো 20টা এমসিকিউ আছে, 2টা অধ্যায় আছে, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা 5 নাম্বার অধ্যায় সম্ভবত সংবিধানে আছে। এই 5টা অধ্যায় হচ্ছে আমরা শেষ করব। তো এখন হচ্ছে আমরা 3টা অধ্যায় শেষ করছি, মানে 30টা এমসিকিউ শেষ করেছি আর কি। তো তোমরা কি বোর ফিল করছো নাকি আমি আরেকটু আগাবো? দ্রুত আগাইতে পারি, যদি তোমরা একটু বলো যে স্যার একটু কন্টিনিউ করে, তাহলে দ্রুত শেষ করে দেবো আর কি। 2টা অপশন হইতে পারে, একটা হইতে পারে যে আমরা সবগুলা প্রশ্ন শেষ করে দেওয়া, 2 নম্বর অপশন হইতে পারে যে তোমাদেরকে দিয়ে দেওয়া, তোমরা সেটা সলভ করে দেওয়া। কোনটা করবো বলো তো, তোমরা যেটা চাও। কারণ যেহেতু প্রবলেম সলভিং ক্লাস, সেক্ষেত্রে তোমাদের প্রবলেমের উপর ডিপেন্ড করতেছে আর কি, বা তোমরা কি চাও সেটার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। কোনটা করবো বলো, দ্রুত শেষ করে দিব নাকি হচ্ছে এখানেই তোমাদেরকে দিয়ে দিব, তোমরা প্রবলেম সলভ করবা? আর একটু আগাবো, 10 মিনিট ব্রেক দিব। সামিরা বলছে ব্রেকের কথা। আচ্ছা লাইবা বলো তো, মেহেদি বলো কি করব? আচ্ছা এখন হয়েছে 7টা 15 হয়েছে, তো একটা কাজ করি, ওই সামিরা যেটা বললাম 10 মিনিটের ব্রেক দেওয়া, 10 মিনিট আমরা ব্রেক না দিয়ে আমরা হচ্ছে ওই 10-15 মিনিটে শেষ করে দেয় বরং, বুঝছো? কারণ হচ্ছে তোমার হচ্ছে বেশি বাকি নাই, তো দ্রুত একটু শেষ করে দেয়। আর একটু কি করো, একটু ফোকাস করো, ইনশাল্লাহ দ্রুত শেষ করে দিব। আর এইগুলা সামনেগুলো সহজেই থাকবে আর কি, হ্যাঁ। তা আমি হচ্ছে বেশি বিশ্লেষণে যাব না, জাস্ট প্রশ্নগুলা দ্রুত শেষ করে দেবো, ঠিক আছে। একটু ফোকাস করো। তুমি তাহলে আসো, 4 নম্বর অধ্যায় হচ্ছে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। রাষ্ট্রের প্রধান উপাদান কয়টি, কি কি আছে দেখো, 4টি উপাদানের কথা বলা আছে, 2, 3, 4। এখানে কি কি আছে দেখো, যে ভূখণ্ড, জনগণ ও সরকার, সরকার ও সার্বভৌমত্ব, বুঝছো? আমরা একটু আগে একটা প্রশ্ন পড়ছিলাম না, যে হচ্ছে তোমার কি নাগরিকতার উপাদান আসলে কি, 3টা ছিল ওখানে। রাষ্ট্র লাগবে বা ভূখণ্ড যেটা বলছিলাম, জনগণ লাগবে যে নাগরিক হবে, আর এটা হচ্ছে একটা সরকার লাগবে, আর সার্বভৌমত্ব লাগবে, বুঝতে পারছো? রাষ্ট্রের উপাদান হচ্ছে 4টি, এখানে দেখলাম আমরা, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখো। ভূখণ্ড মানে হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চল, জনগণ মানে হচ্ছে ওই দেশের মানুষ, আর হচ্ছে সরকার মানে একটা সরকার থাকবে, সেই সরকার ওই দেশকে পরিচালনা করবে, আর এটা হচ্ছে সার্বভৌমত্ব, বুঝাইতে পারছি? অর্থাৎ তোমার যে এরিয়া আছে, তোমার দেশের যে সীমানা আছে, সেই সীমানার ভিতরে তুমি যা ইচ্ছা তাই তোমার সংবিধান অনুযায়ী তুমি করতে পারবা। অন্য রাষ্ট্র সেখানে নাক গলাইতে পারবে না, তোমার রাষ্ট্রের মধ্যে সে এসে কি করতে পারবে না, কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না। এই যে সীমানার ভিতরে সমস্ত ক্ষমতা বা সার্বভৌমত্ব বলে আর কি, ঠিক আছে। তুমি তারপরে দেখো প্রশ্নটা আছে 2 নম্বর, যে সার্বভৌমত্ব বলতে কি বোঝায়, যে এইটা যেটা বোঝাইছেন এখানে এটা চলে আসছে, যে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, অন্য রাষ্ট্রের অধীনতা, সেটা তো হইতেই পারে না, জনগণের মতামত, সরকার পরিবর্তন, ঠিক আছে। যে রাষ্ট্র স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই যেটা, বুঝতে পারছো? অন্য কোন রাষ্ট্রের চাপে, অন্য কোন রাষ্ট্রের হচ্ছে প্রেসক্রিপশনে রাষ্ট্র কখনো কি নিবে না, সিদ্ধান্ত নিবে না। এটাকেই স্বাধীনভাবে রাষ্ট্র তার মতো করে সেই সিদ্ধান্ত নিবে, বুঝাইতে পারছি? এটাই হচ্ছে সার্বভৌমত্ব। হ্যাঁ দেখো, যে সার্বভৌমত্ব অর্থ নিজস্ব রাষ্ট্রের স্বাধীন ক্ষমতা, যেখানে কোনো বাহিরের শক্তির প্রভাব থাকবে না, তার দেশের জনগণের প্রভাব থাকবে, সেটা থাকবে, কিন্তু অন্য কোন রাষ্ট্র, ধরো বাংলাদেশ, ইন্ডিয়া এখানে নাক গলাইতে পারবে না, পাকিস্তান এখানে নাক গলাইতে পারবে না, ভুটান, নেপাল, আশেপাশে যারা আছে, ইউএসএ, কোন রাষ্ট্র এসে কি করতে পারবে না, আমার দেশের ভিতরে তোমার হচ্ছে হস্তক্ষেপ করতে পারবে না। এটা মূলত সার্বভৌমত্ব আর কি, যদিও হচ্ছে অনেক সময় বাংলাদেশে হয় এগুলা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তারপরে তুমি আসো, যে সরকারের প্রধান কাজ কি? নাগরিকের কর আদায়, শুধু কি করই আদায় করবে সেটা হইতে পারে না, রাষ্ট্র পরিচালনা ও আইন প্রয়োগ করা, নাগরিকদের চাকরি দেওয়া, আদালত পরিচালনা করা, ঠিক আছে।
এটা হচ্ছে পূর্ণাঙ্গ উত্তর, ওই যে খ নাম্বার যেটা রাষ্ট্র পরিচালনা ও আইন প্রয়োগ করা, ঠিক আছে। বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আংশিক উত্তর, বুঝতে পারছো? শুধু কর নেওয়া তো হইতে পারে না, গ নাম্বার যেটা আছে যে শুধু নাগরিকদের চাকরি দেওয়া তো হইতে পারে না, তারপরে আদালত, শুধু আদালত পরিচালনা তো হইতে পারে না, তাই না? কিন্তু যখন তুমি রাষ্ট্র পরিচালনা এবং আইন প্রয়োগ করা বলবা, এই রাষ্ট্র পরিচালনা করার জন্য তুমি মানুষের কর নিতে হবে, মানুষের চাকরি দিতে হবে, আদালত চালাইতে হবে, যা আছে সবকিছু তোমার কি করতে হবে? পরিচালনা করতে হবে। এজন্য আমরা কি, এটাই আমাদের বেস্ট আনসার হইতে পারে। ওকে, দেখো এখানে দেওয়া আছে। তারপরে গণতন্ত্রে সরকারের ক্ষমতা আসে কার কাছ থেকে? আদালত, জনগণ, প্রেসিডেন্ট, সংবিধান। এটা হচ্ছে মূলত কি? জনগণ। গণতন্ত্রই মানে কি? জনগণ। আমি তোমাদেরকে বুঝাইছিলাম এই অধ্যায়টা, ঠিক আছে? মনে আছে? তিনটা কিওয়ার্ড দিয়ে বুঝাইছিলাম যে তোমার হচ্ছে গণতন্ত্র, তারপরে হচ্ছে জনগণ, গণতন্ত্র, রাজনৈতিক দল, এবং কি আরেকটা কি জানি ছিল। তো এই যে জনগণের কথা ছিল আর কি, যে জনগণ দিয়ে হচ্ছে ক্ষমতা, রাষ্ট্র সরকার পরিচালনা করাই কি তোমার হচ্ছে মূলত গণতন্ত্র, ঠিক আছে? তাহলে গণতন্ত্রের সবচেয়ে ক্ষমতা কার? জনগণের ওইখানে ক্ষমতা আছে, বুঝতে পারছো? যেমন ধরো এখন কিন্তু কোনো ওইরকম সরকার নাই বলা চলে, বা নির্বাচিত সরকার কিন্তু এখন নাই। এখন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসতে চাইতেছে, কিন্তু মানুষ যখন ভোট প্রয়োগ করবে, সেই ভোটের মাধ্যমে যেই দল হচ্ছে নির্বাচিত হবে, সেই দলকে কি করতে হবে? ক্ষমতায় আসতে হবে, অন্য দলে ক্ষমতায় আসা যাবে না, তাই না? তার মানে হচ্ছে জনগণের সবচেয়ে বেশি পাওয়ার হয়েছে গণতন্ত্রের মধ্যে, ঠিক আছে। তারপরে তুমি আসো 5 নম্বর প্রশ্ন, যে একনায়কতন্ত্রে ক্ষমতা থাকে জনগণের হাতে, এটা তো হইতে পারে না। একনায়কতন্ত্র মানে তো একজনের হাতে থাকে, একটি রাজনৈতিক দলের হাতে সেটাও না, একজন শাসকের হাতে, হ্যাঁ, সংসদের হাতে। এটা কোনটা হবে উত্তর বলো তো? একনায়কতন্ত্রে ক্ষমতা কার হাতে থাকে? কি হবে উত্তর বলো? একনায়কতন্ত্রে ক্ষমতা কার হাতে থাকে? মেহেদী বলছে গ, একজনের হাতে, হ্যাঁ, একজন শাসকের হাতে। আচ্ছা, সামিরা লাইবা আছো? লাইবা বলছে গো, ওকে। আচ্ছা, হ্যাঁ, একজন শাসকের হাতে মানে হচ্ছে একনায়কতন্ত্র, ঠিক আছে? এই যে একজনের হাতে দেওয়া আছে। তারপর হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি আসলে কি? সমতা ও স্বাধীনতা, অর্থনৈতিক উন্নয়ন, ধর্মীয় সংহতি, প্রশাসনিক দক্ষতা। এটা না, এখানে কি হইতে পারে বলো? মোটামুটি সবগুলাই সিমিলার, কিন্তু সবচেয়ে বেশি সিমিলার যেটা, সবচেয়ে বেশি রাইজে, সেটা বলো কি হইতে পারে বলো তো? ওকে, সামির আগেরটা গৌর উত্তর দিছিল, এখনটা বলো যে কি হইতে পারে? যে অর্থনৈতিক উন্নয়ন গণতন্ত্রের একমাত্র লক্ষ্য হইতে পারে না, কারণ অন্যান্য যে রাজনৈতিক ব্যবস্থা আছে সেখানেও কি অর্থনৈতিক উন্নয়ন হয়। ধর্মীয় সংহতি এটাও হইতে পারে না, প্রশাসনিক দক্ষতা এটাও পুরোপুরি না, স্বাধীনতা ও সাম্য এটা হইতে পারে আর কি, বুঝছো? দেখো যে সাম্য ও স্বাধীনতা, যে প্রত্যেক গণতন্ত্রে প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হয় আর কি, ঠিক আছে। তারপরে তুমি আসো যে সংসদীয় সরকার ব্যবস্থায় নির্বাহী প্রধান কে থাকেন, মানে বুঝছো নির্বাহী প্রধান কি থাকেন? সেটা হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, স্পিকার, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী, বুঝতে পারছো? নির্বাহী প্রধান আইন বিভাগ যেটা আর কি, যে এইটার হচ্ছে তোমার কি নির্বাহী প্রধান থাকেন কে? প্রধানমন্ত্রী, বুঝতে পারছো? এই জন্যই দেখবা যে তুমি হচ্ছে অতীতের রাজনৈতিক দল সরকারগুলো ছিল, যে দেখা যায় যে সে যা ইচ্ছা তাই করতে পারছে, ওরে ধরে, ওরে মারে, ওরে ঘুম করে সবকিছু সে কি করতে পারছে। রিসেন্টলি তোমরা দেখবা যে গুম কমিশনের রিপোর্ট বের হচ্ছে, তোমার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, তাই না? সব জায়গাতে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী ওখানে জড়ায় আছে, বুঝতে পারছো? তাহলে নির্বাহী বিভাগের ক্ষমতা কার হাতে থাকে? প্রধানমন্ত্রীর হাতে থাকে, ঠিক আছে। অথবা এটা হচ্ছে আবার সংসদীয় সরকার ব্যবস্থা, সব সরকারে কিন্তু না, ঠিক আছে। তুমি 8 নাম্বার প্রশ্নে এসে দেখো যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা রাষ্ট্রপ্রধানকে, রাষ্ট্রপ্রধান আনুষ্ঠানিক, প্রকৃত নির্বাহী, বিচার বিভাগের প্রধান, প্রতীকী, ঠিক আছে। অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা আমাদের বাংলাদেশ যেটা, এটা কিন্তু রাষ্ট্রপতি শাসিত নয়, ঠিক আছে। এটা হচ্ছে সংসদ শাসিত, প্রধানমন্ত্রী শাসিত আর কি। রাষ্ট্রপতি শাসিত সরকার হচ্ছে তোমার ধরো আমেরিকাতে, বুঝতে পারছো, যুক্তরাষ্ট্রে। তো এখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা রাষ্ট্রপ্রধান কে হন, কিংবা রাষ্ট্রপতি যিনি, উনি কি শুধু আনুষ্ঠানিক? আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধান, কিন্তু উনি শুধু আনুষ্ঠানিক, কিন্তু প্রকৃত অর্থে না। প্রকৃত অর্থে আমাদের দেশে কি প্রধানমন্ত্রী সবকিছুর ক্ষমতা থাকে। তার মানে এই যে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা, এখানে কি প্রকৃত নির্বাহী হচ্ছে
রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান। তাহলে খ নাম্বার উত্তরটাই হবে। হ্যাঁ, আচ্ছা, কে কে উত্তর দিছো? লাইবা দিছে ক, হ্যাঁ এক্স্যাক্টলি। মেহেদি আগেরটা আমার উত্তর দিছিল, এটা উত্তর দেয় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সঠিক উত্তর দেখেনি যে প্রকৃত নির্বাহী হয় রাষ্ট্রপ্রধান। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, আমরা হচ্ছে ইউএস এর দিকে বা আমেরিকার দিকে তাকাইলে দেখতে পারি যে আমেরিকার রাষ্ট্রপতি যে হয় সেই কি সবকিছুর ক্ষমতার অধিকারী। এখন হচ্ছে ট্রাম্প আছে, তার আগে জো বাইডেন ছিল, তার আগে আবার ট্রাম্প ছিল, তার আগে হচ্ছে কি তোমার হচ্ছে বারাক ওবামা ছিল। তো যারাই রাষ্ট্রপতি হয় ওই দেশে সেই ক্ষমতার সবচেয়ে মালিক হয়। আর বাংলাদেশের ক্ষেত্রে রাষ্ট্রপতি হচ্ছে শুধু আনুষ্ঠানিক, বুঝতে পারছো? কারণ বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত সরকার না, বাংলাদেশ হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা। ঠিক আছে, আমি তারপরে 9 নাম্বার প্রশ্নে আসো যে বাংলাদেশের সরকার ব্যবস্থা কোন ধরনের? রাষ্ট্রপতি শাসিত আমি বলে দিছি অলরেডি, রাজতান্ত্রিক সেটাও না, সংসদীয় গণতন্ত্র। এক্স্যাক্টলি, এটা হচ্ছে সঠিক উত্তর। আমি একটু বলে দিছিলাম আর কি, প্রশ্ন চলে আসে। ঠিক আছে, সংসদীয়। আর সংসদের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। বাংলাদেশ হচ্ছে প্রধানমন্ত্রী নির্বাহী প্রধান হিসেবে কাজ করেন, যা সংসদীয় গণতন্ত্রের বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা, লাস্ট প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের মূল লক্ষ্য কি? জনগণের কল্যাণ সাধন করা, অর্থনৈতিক উন্নয়ন করা, প্রশাসন নিয়ন্ত্রণ করা, আন্তর্জাতিক সম্পর্ক। এই সবগুলাই রাষ্ট্রের কাজ, কিন্তু কোনটাই রাষ্ট্রের অকাজ না কিংবা রাষ্ট্রের উদ্দেশ্য না, সবগুলাই রাষ্ট্রের উদ্দেশ্য। এখানে সবচেয়ে বেস্ট কোনটা, যেটা হচ্ছে রাষ্ট্রের মূল উদ্দেশ্য হইতে পারে, বলো তো কোনটা হইতে পারে? ওকে, আরবি লাইবা বলছে ক, মানে জনগণের কল্যাণ সাধন করা। আচ্ছা, বাকিরা কি খবর? সামিরা কি ব্রেক দিনে দেখে কি হয়ে গেল? ওকে, মেহেদিও বললো হচ্ছে ঘ। আচ্ছা সামিরা, রাগ করুন, আমরা শেষ করে দিব, আজকে ব্রেক দিলাম না আর কি, বুঝছো? একটু বাকি আছে জন্য। হ্যাঁ, আচ্ছা, তুমি লাস্ট অধ্যায় আমরা চলে আসছি, এটাই হচ্ছে আমাদের লাস্ট অধ্যায়, এটা আমরা শেষ করে দিব। প্রথম প্রশ্ন সংবিধান। আমি বলছিলাম যে পঞ্চম অধ্যায় হচ্ছে সংবিধান। হ্যাঁ, সংবিধান বলতে আমরা কি বুঝি? রাষ্ট্র পরিচালনার আইন, সাধারণ নাগরিকের আইন, ধর্মীয় আইন, আন্তর্জাতিক আইন। এটা হচ্ছে সংবিধানের মধ্যে। এই যে নাগরিক আইন এটাও আছে, ধর্মীয় আইন এটাও কিন্তু আছে, আন্তর্জাতিক আইন এটাও আছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা? রাষ্ট্র পরিচালনার আইন। এই রাষ্ট্র পরিচালনা আইন যখন তুমি বলবা, এটার মধ্যে বাকি সবগুলো চলে আসে, বুঝতে পারছো? কিন্তু তুমি যদি নাগরিক আইন বলো, তার মানে নাগরিকের বাহিরে যেগুলো সেগুলো সংবিধানে নাই, অবশ্যই আছে, এজন্য এটা ভুল হয়ে যাবে, বুঝতে পারছো? এইরকমই কোর আনসার যেটা, ওটা খুঁজে বের করে দিতে হবে। তুমি তারপরে 2 নম্বরে আসো যে বাংলাদেশের সংবিধান প্রণীত হয় কত সালে? বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। স্বাধীনতার কিছুদিন পরে 1971 সালে কি ডিসেম্বরে স্বাধীন হয়েছিল না? তো স্বাধীনতার কিছুদিন পরে অর্থাৎ 1972 সালে কি আমাদের সংবিধান প্রণীত হয়েছিল। দেখো সালগুলো দেওয়া আছে, 1972 সালে দেওয়া আছে। ঠিক আছে, যে স্বাধীনতার 1972 সালের 14 নভেম্বর সংবিধানটা গৃহীত হয়েছে, অর্থাৎ প্রায় 1 বছর লাগছে এই সংবিধান আমাদের বানাইতে, বুঝতে পারছো? স্বাধীনতা হয়েছে 16 ডিসেম্বর, পরবর্তী 1971 সালে জানুয়ারি ফেব্রুয়ারি এরকম যাইতে যাইতে নভেম্বর মাসে যাইয়া নভেম্বরের 4 তারিখ, বুঝতে পারছো? এই 4 তারিখ হচ্ছে সংবিধান গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, এবং সেটা কার্যকর হয়েছে কবে? 16 ডিসেম্বর, ঠিক 1 বছর পরে সেটা কার্যকর হয়েছে। এই একটা প্রশ্নের সাথে আমরা 3টা প্রশ্ন কিন্তু শিখে গেছি, মনে রাখবা। তারপরে বাংলাদেশের সংবিধানের মূল ভিত্তি কয়টি? দেখো যে মূল ভিত্তি যেটা বলা হয় সংবিধানের 4টি, সেটা কি? গণতন্ত্র, তারপরে কি আছে 4টি মূলনীতি আছে আমাদের সংবিধানে, গণতন্ত্র, তারপর হচ্ছে ধর্মীয় স্বাধীনতা, আর এটা কি আছে 4টা, আমার মনে নাই এই মুহূর্তে 4টা ছিল, এখানে কি দেওয়া আছে? হ্যাঁ, এই যে দেওয়া আছে, দেখো যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা, বুঝতে পারছো? যদিও এগুলা নিয়ে অনেক কেচাল আছে, যেমন ধরো যে সমাজতন্ত্র আর গণতন্ত্র একটা আরেকটার বিপরীত আর কি, বুঝতে পারছো? ঠিক উল্টোটা। আর ধর্ম নিরপেক্ষতা এটাও হচ্ছে গণতন্ত্রের আবার বিপরীত আর কি, বা এখানে সাংঘর্ষিক অনেক বিষয় আছে। কিন্তু এখন পর্যন্ত আমাদের সংবিধানের 4টা স্বীকৃত মূলনীতি আছে, এই 4টা আর কি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্ম গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা। ঠিক আছে, তুমি 4 নম্বর প্রশ্নে আসো যে তোমার হচ্ছে ভূমিকা অংশ, সংবিধানের ভূমিকা অংশে কি থাকে? আইন প্রণয়ন পদ্ধতি, রাষ্ট্রের মূলনীতি, নাগরিকের অধিকার, প্রশাসনিক কাঠামো। রাষ্ট্রের মূলনীতি থাকে মূলত সংবিধানের যে ভূমিকা অংশ আছে এখানের মধ্যে আর কি। ঠিক আছে, আচ্ছা, মূলনীতির মধ্যে আছে যে রাষ্ট্রের আদর্শ আসলে কি, লক্ষ্য কি, এগুলো মূলনীতির মধ্যে সংক্ষেপে উল্লেখ থাকে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে সংবিধানে সর্বোচ্চ
সর্বোচ্চ বলতে কি বোঝায়? সংবিধানের সর্বোচ্চত্ব, সর্বোচ্চত্ব বলতে কি বোঝায়? ঠিক আছে, আচ্ছা দেখো যে সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন, মানে সর্বোচ্চত্ব তো বুঝতে পারছো, সর্বোচ্চ এবং সেটার একটা স্থান বুঝাইতে আছে। তো সংবিধানের রাষ্ট্রের সর্বোচ্চ আইন এটা বোঝায়, নাকি সরকারের সর্বোচ্চ ক্ষমতাহীন এটা বোঝায়, ক্ষমতাসীন জনগণের মতামতই আইন, আদালত, এটা হচ্ছে প্রথমটা হবে আর কি, বুঝছো? মানে সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এই কথাটা, এই যে সর্বোচ্চ কই জানি, হ্যাঁ এই যে এই কথাটা দিয়ে এটা কিন্তু বোঝায় এখানে। ঠিক আছে, তুমি তারপরে আসো 6 নম্বর প্রশ্ন আছে যে সংবিধান প্রথম অনুচ্ছেদে কি বলা আছে? রাষ্ট্রের নাম ও সীমানা, নাগরিকের অধিকার, প্রশাসনিক কাঠামো, বিচার ব্যবস্থা। রাষ্ট্রের নাম এবং সীমানা, এটা হচ্ছে সংবিধানের প্রথম অংশ আর কি। এটা হচ্ছে এই রাষ্ট্র একটা আমাদের বাংলাদেশের একটা রাষ্ট্রীয় কিন্তু নাম আছে, ওইটা বইলো তো, তোমরা কমেন্টে সবাই একটু বলো। আচ্ছা তারপরে তুমি আসো 7 নম্বর প্রশ্ন হচ্ছে নাগরিকের মৌলিক অধিকার কোন অধ্যায়ে উল্লেখ আছে? তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায়, কোন অধ্যায়? তৃতীয় অধ্যায়ে, আমাদের সংবিধানের তৃতীয় অধ্যায়ে নাগরিকের মৌলিক যে অধিকারগুলো আছে সেগুলো বিস্তারিত বর্ণনা দেওয়া আছে এবং প্রত্যেকটা শব্দ কি বোঝায়, কতটুকু বোঝায় সবকিছু এখানে দেওয়া আছে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে সংবিধান সংশোধনের ক্ষমতা কার হাতে? রাষ্ট্রপতির হাতে, প্রধান বিচারপতি, জাতীয় সংসদ, নির্বাচন কমিশন, এটা হচ্ছে জাতীয় সংসদের হাতে আর কি, বুঝতে পারছো? অর্থাৎ আমাদের সংবিধান যদি কখনো পরিবর্তন করতে হয়, ওই জাতীয় সংসদে যে প্রতিনিধি যারা থাকবে তারা কিন্তু কি সংবিধান পরিবর্তন করতে পারবে। ঠিক আছে, এই জন্যই তোমরা দেখবা যে জুলাইয়ের পরে, গত জুলাইয়ের আন্দোলনের পরে যে এখন যে সরকার আছে সেই সরকারে হচ্ছে বেশ কিছু সংস্কার প্রস্তাবনা দিয়েছে। ঠিক আছে, কিন্তু সেগুলা এই যে সংসদীয় সরকার না থাকার কারণে এই যে গ্রহণ করতে অনেক ঝামেলা পোহাইতে হচ্ছে। একদল বলছে যে এটা এখন করা যাবে না, আরেক দল বলছে যে এখনই আমরা করে ফেলি, আরেক দল বলছে যে এটা অল্টারনেটিভ কি হইতে পারে, তাই না? এটা এই কারণে হয়েছে যে সংবিধান যদি কখনো সংশোধন করতে হয় তাহলে কি লাগবে? সংসদ লাগবে, বা আমাদের হচ্ছে তোমার হচ্ছে সংসদীয় সরকার লাগবে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে সংবিধান না থাকলে রাষ্ট্রে কি ঘটবে? উন্নতি বাড়বে? সেটা তো হইতে পারে না। বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সরকার শক্তিশালী হবে, নাগরিক স্বাধীনতা বৃদ্ধি পাবে, এটা হইতে পারে না, বিশৃঙ্খলাই হবে আর কি সংবিধান যদি না থাকে। এটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে আজকের, সংবিধানের লক্ষ্য কি? এটা বলি আমরা শেষ করে দিব আজকে। লক্ষ্য হচ্ছে রাষ্ট্র পরিচালনা ও নাগরিকের অধিকার নিশ্চিত করা, অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক দল গঠন, প্রশাসনিক পরিবর্তন। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের বেস্ট আনসার হবে, কারণ রাষ্ট্র পরিচালনা করলে পরিচালনার ভিতরে সবকিছু ঢুকবে, একই সাথে নাগরিকের অধিকার নিশ্চিত করা, বুঝতে পারছো? তাহলে এইটা হবে আমাদের সঠিক উত্তর। হ্যাঁ, তো আমরা হচ্ছে 5টা অধ্যায় থেকে 50টা এমসিকিউ কিন্তু আজকে সলভ করে ফেলছি। আশা করি হচ্ছে তোমাদের হচ্ছে যে ফাইনাল পরীক্ষা, যারা 9 10 যেই এখানে আছো, ওখানে তোমাদের যতগুলো এমসিকিউ হবে তার ইনশাআল্লাহ 60% এর মধ্যে আশা করি এখান থেকে আসার কথা। এইভাবে আমি তৈরি করছি। ঠিক আছে, এখন যেটা হবে আমি লেকচার শিটটা তোমাদেরকে দিয়ে দিব, এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু প্রশ্ন আসে, বুঝতে পারছো? এই যে প্রথম অধ্যায় থেকে 3টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এগুলো আছে, এবং হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে আর কি, বুঝতে পারছো? এখানে 5টা অধ্যায় আছে, এরকম প্রত্যেকটা অধ্যায় থেকে দেখো 2-3টা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। ওকে, আচ্ছা তোমাদের কাজ হবে, যে কোনো 2টা অধ্যায় থেকে, হ্যাঁ যে কোনো তোমার ইচ্ছা মতো যে কোনো 2টা অধ্যায় থেকে, এই যে 3টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে না, যে কোনো অধ্যায়ের 3টা সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে তোমরা লিখে হচ্ছে গ্রুপে জমা দেবে। এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক আছে। যে কোনো 3টা, যে 5টা অধ্যায়ের যে কোনো 3টা না 2টা, যে কোনো 2টা অধ্যায় থেকে এই যে 3টা, যেমন আইন বলতে কি বোঝায়, এরকম যে প্রশ্নগুলো আছে 3টা এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তোমরা লিখে হচ্ছে কালকের মধ্যে জমা দিবা আর কি। হ্যাঁ, তো এইটাই হচ্ছে তোমাদের আছে এখানে পর্যন্তই। আর ভূগোল ক্লাস নেওয়ার কথা ছিল, আমি হচ্ছে পরিণতি নিলাম এ কারণে, আবারও বলে দিচ্ছি যে পরিণতি হচ্ছে তোমাদের কম পড়ানো হয়েছিল, এজন্য আমি মূলত পরিণতি নিয়েছি। পরিণতির উপর আরেকটা ক্লাস নেব ইনশাআল্লাহ, প্রবলেম সলভিং ক্লাস। তো এখানে যেগুলো আজকে পড়াইলাম এর বাইরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, কিংবা বাকি যে অধ্যায়গুলো থাকবে সেগুলোর মধ্যে যদি সমস্যা থাকে আগে বলে রাখিও, তাহলে প্রশ্ন সলভিংটা আরো বেশি ভালো হবে আর কি। হ্যাঁ, আর ভূগোলের উপর তো আজকে ক্লাস নেই না, যদি ক্লাস লাগে, তোমরা যে কোনো অধ্যায় যদি লাগে মনে হয় যে স্যার এটা প্রয়োজন, বলে দিও, অবশ্যই ক্লাস আয়োজন করবো আর কি। ঠিক আছে, অথবা ক্লাস না করলে স্যার পার্সোনালি তোমাদেরকে সলভ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে আজকে পর্যন্তই রাখলাম, সবাই ভালো থেকো,
ভালো করে পড়াশোনা করো, পরীক্ষার প্রস্তুতি নেও, সবার পরীক্ষা ভালো হোক, সবার জন্য শুভকামনা থাকলো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সামিরা, ভালো থাকিও। ঠিক আছে, বাকিরা ভালো থাকিও। মেহেদি, মীরা, তারপরে লাইবা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম লাইবা।